সংযুক্ত করা সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর মাধ্যমে, এনএলপি ট্রেনিং এর মাধ্যমে, that can be done. Believe it. আমি তিনখানা অ্যাকশন বাটনস এর কথা বলছিলাম। আজ থেকে যদি আপনাকে সাফল্য পেতেই হয়, তাহলে এই তিনখানা বাটন সম্পর্কে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, জীবনে কনসিডারেশনে নিয়ে আসুন। কনসিডারেশনে নিয়ে আসার জন্য তিনখানা বাটনের কথা বলছি। এক, বি অ্যাপ্লিকেবল। আমি অগাধ পণ্ডিত, ম্যাথামেটিক্সে এমএসসি করে বসে আছি। আমি অগাধ পণ্ডিত, ইতিহাসে বিজ্ঞতা অর্জন করেছি। আমি অগাধ পণ্ডিত, 4টে বিষয়ে মাস্টার ডিগ্রি। এরকম বহু মানুষ আছে। উপরে ডায়মন্ড রয়েছে। আপনি বই যা পড়েছেন তাকে এইভাবে সাজিয়ে রাখলে ওই ডায়মন্ড আপনি স্পর্শ করতে পারবেন না। আর যদি বইগুলোকে আপনি পরপর উচ্চতা বাড়াবার জন্য অ্যাপ্লাই করেন, অর্থাৎ জ্ঞানকে যদি আপনি অ্যাপ্লাই করেন আর সাজিয়ে রাখেন, শুধু রিডিং করেছেন, সাজিয়ে রেখেছেন, তার জন্য, আর যদি আপনি তাকে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি ডায়মন্ডের কাছে পৌঁছতে পারেন। অ্যাপ্লাই ইয়োর বুকস, অ্যাপ্লাই ইয়োর নলেজ, অ্যাপ্লাই ইয়োর ইনটিউশন, অ্যাপ্লাই ইয়োর ইমাজিনেশন, অ্যাপ্লাই ইয়োর থট, অ্যাপ্লাই ইয়োর লাইফ, অ্যাপ্লাই ইয়োর স্কিল। বি শাইনিং। So my friends, be applicable. Number 2, try to be the expert. মানে আপনি সাঁতার কাটতে নেমেছেন, আপনি অনেক কিছু কাটতে নেমেছেন। আপনি ব্যাডমিন্টন প্লেয়ার হবেন, আপনি সাঁতারু হবেন, আপনি সাইক্লিস্ট হবেন, আপনি এভারেস্ট অভিযানে যাবেন, আপনি স্কুলের প্রফেসর হবেন, কলেজের প্রফেসর হবেন, আপনি চন্দ্র অভিযানে যাবেন, আপনি সমস্ত কিছু করবেন। আপনি কবিতা লিখবেন, ছবি আঁকবেন, আরো কত না কিছু করবেন। জ্যাক অফ অল ট্রেডস হবেন। ট্রাই টু ডু এভরিথিং। আপনাকে দেখা নাও যেতে পারে। সাঁতার কাটতে নেমে আপনার শুধু হাতটুকুই দেখা যেতে পারে। সময় মতো পৌঁছতে পারলে হাতটুকু ধরতে পারবো, না হলে কি হবে কে জানে। আর যদি আপনি প্রায়োরিটি ঠিক করেন, এই প্রায়োরিটাইজেশন, প্রায়োরিটি যদি আপনি ঠিক করতে পারেন, ওয়ান থিং, তাহলে আপনি এক্সপার্ট হতে পারেন। আপনার যদি বিশেষ দক্ষতা থাকে, আপনি 2টো বিষয়ে দক্ষ হতে পারেন, 3টে বিষয়ে দক্ষ হতে পারেন। কিন্তু আপনি সব ব্যাপারে দক্ষ হতে চান, খুঁতখুঁতে হতে চান, পারফেকশনিস্ট হতে চান, এমন হতে পারে যে আপনি ঝকঝকে ঘরদোরের মালিক হতে পারেন, কিন্তু বাইরে অ্যাপ্লিকেবল নাও হতে পারেন। এবার তৃতীয় পয়েন্ট আছে। Keep a mentor and be a mentee. একজন মেন্টি হওয়ার চেষ্টা করুন, একজন মেন্টর ঠিক করুন। He, if possible, if applicable, if affordable, if competent, if negotiable, if acceptable, then your parents or your teacher or your coach or the professional mind mentor, life coaches or the psychologist. Choose mentor. মেন্টরকে নিয়ে যখন আমরা জীবন এগোতে থাকবে,
তখন প্রতিটি পদক্ষেপে যেখানে আপনার মনে হয় আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, এই সিদ্ধান্তগুলো আপনি রেশনালি, সঠিকভাবে, বিজ্ঞানের প্রয়োগে, নিউরোলিস্টিক লিঙ্গুইস্টিক প্রোগ্রামের মধ্য দিয়ে আপনি আরো ভালোভাবে যেতে পারেন। আপনি প্রতিদিন সকালবেলা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন। স্যার মাইক আনমিউট করেন। থ্যাংক ইউ মেহেক, ভেরি সরি। নমস্কার, আবার শুরু করছি প্রথম থেকে। কিছুক্ষণ আগে আপনাদের কাছে যে ভিডিওটা প্রেজেন্টেশন করা হচ্ছিল, এটা একটা পুরনো বক্তৃতা, পুরনো জুম ওয়ার্কশপ। সেখানে আমি তিনখানা পয়েন্টের উল্লেখ করছিলাম। লাইফ স্কিল, তার যে কণ্ঠস্বর তার সঙ্গে আজকের এই গলা মিলবে না। আজকের এই যে স্কিল, লাইফ স্কিল, লাইফ স্কিল সর্বত্র সমানভাবে প্রযোজ্য। বাট আজকে যে স্কিল আমরা আলোচনা করছি, দ্যাট ইজ টলারেন্স, টলারেন্স স্কিল, ডিস্ট্রেস টলারেন্স স্কিলস। আমাদের জীবনে যত আমরা এগোতে থাকি, যত আমাদের জীবন সোনার চামচ নিয়ে জন্মালেও মুখে সোনার চামচ দিয়ে জন্ম হলেও আমাদের লড়াই করতে হয়। তার থেকে ডিস্ট্রেস, এবং তা থেকে যে মানসিক চাপ, উত্তেজনা, ইমোশন, নেগেটিভ থট, এই যে আসতে থাকে, তার যে প্রবাহ বইতে থাকে, সেই প্রবাহকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, সে নিয়েই আমাদের ওয়ার্কশপ চলছে দুদিন ধরে। গত বৃহস্পতিবার শুরু করেছিলাম এর প্রথম ধাপ। আজকে কনক্লুডিং পার্ট, কায় মনোবাক্যে। আপনারা সবাই প্রস্তুত তো? কনক্লুডিং পার্ট। In this part, you will learn how to tolerate. আমি দেখুন একটা শব্দ প্রয়োগ করছি তখন থেকে, টলারেট, 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 টলারেট। আমি বলছি না মারতো, আমি বলছি না মারতো, আমি বলছি না প্রহার করতো, আমি তো বলছি না ধ্বংস করতো, আমি তো বলছি না ডিস্ট্রয় করতো, আমি তো বলছি না, আমি বলছি টলারেট। এই টলারেন্স হচ্ছে গিয়ে প্রথম ধাপ। এই টলারেন্সটা যদি আমরা শিখতে না পারি, তাহলে ফার্স্ট এড, আমি বলেছিলাম আগের দিন, আলোচনাটা মূলত আলোচনাটা মূলত, যদি কেটে ছড়ে যায়, যদি হাড় ভেঙে যায়, যদি আঘাত লাগে, যদি শরীরে কোনো সমস্যা সৃষ্টি হয়, আপৎকালীন পরিস্থিতিতে আমরা কি করি? প্রথমে ফার্স্ট এড করি। এই যে ফার্স্ট এড দৈহিক ভাবে করা, ঠিক সেই ফার্স্ট এড যখন মানসিক ভাবে করা হয়, তার নামই হচ্ছে টলারেন্স। এই টলারেন্সকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটাই আমাদের গত সপ্তাহ থেকে, আমরা বৃহস্পতিবার থেকে আলোচনা শুরু করেছিলাম। আজকে তার একদম চূড়ান্ত পর্যায়ে, কনক্লুডিং সেশনে থাকবো। ইন্ট্রোডাকশন দিলাম, আরো একটু ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজনীয়তা আছে। কেন? বহু মানুষই তো কাজের চাপে হোক বা অনিচ্ছার চাপে হোক, অথবা প্রোকাস্টিনেশনের জন্য হোক, প্রোকাস্টিনেশন বোঝেন তো, করছি করব, করছি করব, এই দেখি প্রতিদিনই লিঙ্ক আসছে গ্রুপে,
তারপরেও নড়াচড়া হয় না। আজকে দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছেন, তাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আজকের দিনটাও খুব বাইরে ঘোরার মতো নয়, ঘরে থাকার জন্যই দিন, পাখার তলায় থাকার দিন আজকে। এত গরম, সারা পশ্চিমবঙ্গ জুড়েই প্রায় লু বইছে। আর সন্ধ্যা হলেই পশ্চিম ভারতের বর্ডার মারফত খালি খবর আসছে সেখানে নাকি গোলাগুলির আওয়াজ। তো যাই হোক, সবকিছুতে উত্তপ্ত পরিবেশ, এটাও একটা টলারেন্স। চলুন আলোচনার মধ্যে প্রবেশ করা যাক। প্রথা মাফিক আলোচনায় প্রবেশের শর্ত হলো অবশ্যই স্ক্রিন শেয়ার করা। আমি যে স্ক্রিনটি শেয়ার করেছি তাতে দেখা যাচ্ছে ডিস্টেন্স টলারেন্স ইজ লাইক ইউজিং এ লাইফ জ্যাকেট ডিউরিং অ্যান ইমোশনাল স্টর্ম। ইমোশনাল স্ট্রং মানে যখন মানসিক ভাবে, আবেগগত ভাবে যখন উতাল পাতাল চলছে মনের ভেতরে, যখন হাঁক পাক করছে শরীর, যখন মানসিক কারণে ঘাড় শক্ত হয়ে গেছে, যখন মানসিক কারণে, ইমোশনাল কারণে যখন হৃৎপিণ্ড বেশি করে ধকপক ধকপক করছে, যখন আপনার মাংস বেশি শক্ত হয়ে উঠেছে, যখন গলা শুকিয়ে যাচ্ছে, যখন আপনার পেটের ভিতরে জিটার, গুড়গুড় গুড়গুড় বেড়ে গেছে, যখন আপনার বারবার মনে হচ্ছে বাথরুমে যাওয়ার প্রয়োজনীয়তা আছে, যখন আপনি রেগে যাচ্ছেন তাড়াতাড়ি, যখন আপনি অ্যাঙ্গার কন্ট্রোল করতে পারছেন না, দ্যাট স্ট্রং, এই শ্রমে বিদ্যুৎ চমক আপনার অ্যাঙ্গার, এই শ্রমে শরীর থেকে আপনার খালি বাথরুমে যাওয়ার ইচ্ছা হচ্ছে, বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, শক্ত হয়ে গেছে সমস্ত কিছু। এই যে স্ট্রং চলছে, আমাকে একটু বলুন তো স্যার। ও, আপনার ম্যাডামরাও আছেন, বলুন তো স্যার আর ম্যাডাম, যখন ঝড় হয় তখন কি আপনি ছাতা নিয়ে আম কুড়োতে যান আপনার আম গাছের তলায়? তখন আপনি কি করেন? লেট দ্য স্ট্রম পাস, লেট দ্য স্ট্রম পাস। এই যে পাস করতে দেবেন যে সময়টা, লেট দ্য স্ট্রম পাস, এই যে সময়টা, দ্যাট ইজ দ্য টলারেন্স পিরিয়ড। You may not stop the waves, but you don't drown. আপনি ওয়েভকে স্টপ করতে পারবেন না, বাট আপনি ডুবে মরবেন না। এটাই স্কিল আপনাকে অ্যাচিভ করতে হবে। সেই সময় আপনার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো, সব থেকে গুরুত্বপূর্ণ স্কিল, সব থেকে গুরুত্বপূর্ণ স্কিল, সংসারে বলুন, বিদ্যালয়ে বলুন, কলেজে বলুন, এমনকি ডিসকভারি রুমেও বলুন, যেখানে ইনভেনশন হচ্ছে সেখানে বসেও বলুন, তখন একটাই কাজ, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, যা পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে অ্যাকসেপ্ট করা, অবজার্ভ করা, নন জাজমেন্টালি, লেট দ্য ইনসিডেন্ট পাস, ইমোশনাল কন্ট্রোল। তার বদলে যদি আপনি ভাবতে থাকেন যে না, আমি একটা অস্ত্র নিয়ে গিয়ে ঝড়ের সঙ্গে লড়াই করব, এটা কবির কল্পনায় হওয়া সম্ভব, বাস্তবে নয়। কবির কল্পনায়, গল্পের ছন্দে বিদ্যাসাগর দামোদর নদী পেরিয়ে যান। বিদ্যাসাগরের প্রতি চরম শ্রদ্ধা রেখে বলছি, মাতৃভক্তির চরম প্রকাশ বিদ্যাসাগর, বাট মেকানিক্যালি বিদ্যাসাগরের মতো একজন খর্বকায় মানুষের পক্ষে 5 কিলোমিটার দামোদর, বর্ষার দামোদর পেরোনো সম্ভব নয়, তাও আবার আজ থেকে 200 বছর আগেকার দামোদর। এটা কি?
আমরা গল্পের স্বার্থে এটাকে মেনে নিতে পারি, কোনো অসুবিধা নেই মেনে নিতে। কেন নেই? আরে মাতৃভক্তির প্রকাশ, মাদার্স ডেতে ছেলে মায়ের জন্য করবে না তো কে করবে? আজকে মা শারদার একটা কথা মনে পড়ছে। মা শারদা বলছেন মা ছেলের সম্পর্কটাই এমন যে মা ছেলের জন্য সবকিছু করতে পারে, আবার ছেলে মায়ের জন্য সবকিছু করতে পারে। এবং সেটাকে আজকে পোস্টও করেছি আমার ফেসবুক প্রোফাইলে। দিস ফ্লেয়ার ইজ ডিজাইন্ড বাই দ্য রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরা বোস হাউস কমপ্লেক্স, যেখানে আমি একজন কোর্স ইনস্ট্রাক্টর হিসাবে যুক্ত রয়েছি। সেই ফ্লেয়ারে এই কথাটা বলা হয়েছিল। এই মাদার্স ডেতে আমরা বিদ্যাসাগরকে স্মরণ করলাম এবং তার সঙ্গে সঙ্গে মা শারদাকেও স্মরণ করলাম। তো এই জায়গাটা থেকেই আমাদের ডিস্টেন্স টলারেন্সের আলোচনা প্রসারিত হবে। অবজার্ভ করা, সেই সময়টাকে অবজার্ভ করা। লেট দ্য স্টর্ম পাস। চলুন লেট দ্য স্টর্ম পাসে আমরা ধীরে ধীরে আলোচনার গভীরতর পর্যায়ে প্রবেশ করব। তার আগে আরেকটু আলোচনা করে নেওয়ার প্রয়োজনীয়তা আছে যে আমরা আমরা সাইকোলজির পাঁচখানা পিলার আছে। 5 pillars অফ সাইকোলজি। মনস্তত্ত্বের পাঁচখানা পিলার হয়। একটা হচ্ছে বায়োলজিক্যাল পিলার, যেখানে বায়ো সাইকোলজি বা নিউরোসায়েন্স, একদম নিউরোসায়েন্স, ব্রেন সায়েন্স, সেন্সেশন, কনসাসনেস ইত্যাদি বিষয় নিয়ে সেখানে আলোচিত হয়। একটা কগনিটিভ পারসেপশন, তুমি কি পারসিভ করছো বা আমরা কি পারসিভ করছি, কি থিঙ্কিং করছি, কি কি প্রকারের ইন্টেলিজেন্স রয়েছে এবং কতটা আমরা মেমোরি ধরে রাখতে পারছি, এই যে সমস্ত কিছু বিষয়, ইট ইজ কগনিটিভ পার্ট। ডেভেলপমেন্টাল, যেখানে লার্নিং প্রচন্ড ইম্পর্টেন্ট বিষয়, শিক্ষা, শিক্ষা সংক্রান্ত সাইকোলজি, ডেভেলপমেন্টাল সাইকোলজি এবং লাইফ স্প্যান সাইকোলজি। সারা জীবন ধরে যে আমাদের যে বিভিন্ন স্তর জীবনের, সেই জীবনে আমরা কি ধরনের আচার আচরণ বিহেভিয়ার করি এবং কি শিখি, কি বুঝি, কিভাবে তা নিয়ন্ত্রিত হয়, কিভাবে তা পরিবর্তিত হয়, এর যে বিস্তৃত আলোচনা, লাইফ স্প্যান সাইকোলজি। সোশ্যাল অ্যান্ড পার্সোনালিটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ পিলার। সোশ্যাল, পার্সোনালিটি, ইমোশন, মোটিভেশন ইত্যাদি বিষয়গুলো এখানে আসে। এই জায়গাটাতে আমরা বিশেষভাবে কাজ করছি। আমরা ইয়াং পিপুলদের, আমরা জব কম্প্যাটেবিলিটি বাড়াবার জন্য ইয়াং পিপুলদের আমরা এই ট্রেনিং এর আওতায় নিয়ে আসছি। সোশ্যাল সাইকোলজির একটা অংশ, সফট স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং। বহু ছাত্রছাত্রী আমাদের প্রতিষ্ঠানে জয়েন করেছে এবং তারা অনলাইন ক্লাস করছে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সফট স্কিল ডেভেলপমেন্ট, লাইফ স্কিল ডেভেলপমেন্ট, এসিএল, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং বা ইমোশনাল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনেস্কোর যে প্রোটোকল রয়েছে, ট্রেনিং মেথোডোলজি রয়েছে, তার আমি একজন এডুকেটর, তা আমি ডেলিভারি করছি। এবং আমাদের সঙ্গে আই ফিল প্রাউড টু সে সাম অফ দ্য এক্সপেরিয়েন্সড কর্পোরেটরস অ্যান্ড এক্সপেরিয়েন্স এক্সিকিউটিভ, তারা আমাদের সাথে রয়েছেন অবজারভার হিসাবে। তারাও দারুণভাবে অবজার্ভ করছেন, স্টুডেন্টদের হেল্প করছেন। এবং আগামী দিনের কনভোকেশন অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। কনভোকেশন হবে বাই দ্য এন্ড অফ দিস মান্থ অর দ্য ফার্স্ট উইক অফ জুন। ইট ইজ টার্গেট। মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ, অ্যাবনর্মাল মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অবস্থায় একটা থেরাপি, স্ট্রেস, লাইফস্টাইল, হেলথ, এই এতগুলো বিষয় পড়ে। তো এই যে এতগুলো বিষয়, প্রায় সমস্ত ক্ষেত্রেই আমরা আমাদের পদচারণা মাইন্ড মেন্টাল ইনস্টিটিউটের পক্ষ থেকে শুরু করেছি। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ আমরা কোন একটা বিষয়কে, সেই পরিস্থিতিটাকে উদ্ভাবন, সেই পরিস্থিতিকে খুব ভালো করে অবজারভেশন করে তার থেকে আলোচনার মাধ্যমে বা একটু এডুকেশনের মাধ্যমে আমরা যখন একটা প্রবলেমকে সলভ করবার দিকে ধীরে ধীরে নিয়ে যাই, বিহেভিয়ার মডিফিকেশন করি তাৎক্ষণিকভাবে, তখন যে পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি, সেই পদ্ধতির তাৎক্ষণিক রূপান্তরে আমরা এই আজকে টলারেন্স নিয়ে আলোচনা করছি। চলুন আরো বিস্তৃত আলোচনার মধ্যে যাওয়া যায়। আমরা আগের দিন
এই মাইন্ডফুলনেস পর্যন্ত এসে উপস্থিত হয়েছিলাম। মাইন্ডফুলনেস শব্দটাকে খুব ভালো করে যদি অনুধাবন করতে হয়, দুটি শব্দে একে একদম প্রেজেন্ট করা যায়। প্রেজেন্ট মোমেন্ট, অ্যাওয়্যার অফ দ্য প্রেজেন্ট মোমেন্ট, বিকামিং অ্যাওয়্যার অফ দ্য প্রেজেন্ট মোমেন্ট। কি বললাম? প্রেজেন্ট মোমেন্ট, বর্তমানে তুমি আছো, বর্তমান হচ্ছে সব থেকে সুখের সময়। অতীত হলো ডিপ্রেশনের সময়, আর ভবিষ্যৎ হলো অ্যাংজাইটির সময়। এত সহজে এটাকে দাগিয়ে দেওয়া যায় না, তবু আমি বললাম কথাটা। কিন্তু প্রেজেন্ট হলো সবসময় সুখের সময়। তুমি যদি প্রেজেন্টকে এনজয় করতে পারো, তাহলে তুমি হ্যাপি লাইফ লিড করতে পারো। সেখানে তোমার থট, ফিলিং, আর্জেস, ফিজিক্যাল ওয়ান্টস অ্যান্ড নিডস, হোয়াট ইউ ক্যান অ্যান্ড ক্যান নট কন্ট্রোল, এটা সম্পর্কে পরিষ্কার ভাবে তোমার অ্যাওয়ারনেস থাকা দরকার। তুমি কি করতে পারো? একটা ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ওই ট্রেনটা মিস করার ফলে তোমার দার্জিলিং ট্যুরটাই বন্ধ হয়ে গেল। হুম। তোমার মা তোমার উপরে বিরক্ত হয়ে গেল, তোর জন্য দেরি হলো, বন্ধু বান্ধবের ফোন আসতে অমুক। তুমি তখন বললে, দাঁড়াও দাঁড়াও, দেখি কি করতে পারি, দেখি ট্রেনটাকে থামানো যায় কিনা। এই তোমার যে ইডিয়েটের মতো কথা উত্তর। তুমি ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে, প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেছে তার শিডিউল টাইমে, তুমি সেখানে হাম্বড়াগিরি করছো যে তুমি ট্রেনটাকে থামাতে পারো কিনা, চেষ্টা করে দেখতে চাইছো। মানে হোয়াট ইউ ক্যান অ্যান্ড ক্যান নট কন্ট্রোল, এর মধ্যে তুমি পার্থক্য বুঝতে পারছো না, বুঝতে পারছো না। সত্যিই তো তাই, মানুষ এটাই করে। সে তার নিজের লিমিট সম্পর্কে যখন অকিবল থাকে না, অ্যাওয়ার থাকে না, প্রেজেন্ট সিচুয়েশনে থাকে না, সে তখন এইভাবে ক্যান অ্যান্ড ক্যান নট কন্ট্রোল এটা বোঝে না। তাহলে প্রেজেন্ট মোমেন্টে থাকা, দুই, ডিস্টেন্স টলারেন্স কিরকম ভাবে শুরু হয়? যখনই তুমি প্রেজেন্ট মোমেন্টে থাকবে এবং মাইন্ডফুল থাকবে, সেখান থেকেই তোমার ন্যাচারাল প্রোগ্রেশন শুরু হবে। ন্যাচারাল প্রোগ্রেশন মানে ইফ ইউ আর ইন প্রেজেন্ট and if you are in a non-judgmental status, non-judgmental status oneself and the situation, তুমি একটা লোক সম্পর্কে অথবা সিচুয়েশন সম্পর্কে যখন নন জাজমেন্টাল অবস্থায় আছো, তো তড়িঘড়ি তুমি সিদ্ধান্ত গ্রহণ করছো না, তুমি যাতে অবজার্ভ করছো এবং অ্যাকসেপ্ট করছো অবস্থাটাকে, নট ট্রাইং টু চেঞ্জ দ্য সিচুয়েশন, ইউর ফিলিং, থটস এন্ড আর্চেস, যা যা আছে তাকে তুমি সবকিছুকে অবজার্ভ করে যাচ্ছ নন জাজমেন্টালি, সেখান থেকেই তোমার ন্যাচারাল প্রোগ্রেশন হয়ে যাবে মাইন্ডফুলনেস টু দ্য ডিস্টেন্স টলারেন্স। বারবার করে বলছি কথাটা, আগের দিনও বারবার করে বার বলেছি। মূল শিল্পটা কি, মূল টেকনিকটা কি? মূল টেকনিক হলো র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স। পরে বলবো আবার র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স, আগেও বলেছি, আগের দিনও বলেছি। ডিস্টেন্স টলারেন্স মিনস সার্ভাইভিং ক্রাইসিস, accepting life as it is in the moment, ওই মোমেন্টে লাইফ যেমন তাকে গ্রহণ করা। টলারেন্স আর অ্যাকসেপ্ট, কারণ কি, তুমি যদি ওই সময় তোমার উত্তেজনাটাকে না কমাতে পারো, এটা তোমার দেহের উপরে বিশাল ইম্প্যাক্ট, প্যানিক অ্যাটাক, হসপিটালাইজেশন, ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে তোমাকে নিয়ে যেতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। তুমি একটা বাজে ধরনের ডিসিশন নিয়ে নিতে পারো, সেলফ হার্ম করে ফেলতে পারো, সেলফ ড্যামেজ করে ফেলতে পারো, তুমি তোমার লাইফকে থ্রেটেন করে ফেলতে পারো। এই যে জায়গাটা, সেখানে সবার প্রথম হচ্ছে ওই জায়গাটাকে, সিচুয়েশনটাকে পাস অন করতে হয় আগে। আমি এই আলোচনাটা যে করছি এর মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে, মূল যে মানুষ, সাধারণ যে মানুষ, আমার পরিবারে, আপনার পরিবারে, আপনার পাড়ায়, আপনার ক্লাবে, আপনার বিদ্যালয়ে, আপনার কলেজে, আপনার গোষ্ঠীতে, আপনার সমষ্টিতে, আপনার পার্টিতে, কেউ না কেউ কোনো না কোনো সময় এই ডিস্ট্রেসের মধ্য দিয়ে পাস অন করছে। ইফ ইউ আর অ্যাওয়্যার হাউ টু ডিল, হাউ টু ডিল, then you can extend your hand without the immediate expert intervention.
আরে আপনি তাকে নেবেন একজন চিকিৎসকের কাছে, সাইকোলজিস্টের কাছে, বাট ইট উইল টেক টাইম। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ হচ্ছে, খুব এক্সপেক্ট করেছিলাম আজকে যেভাবে হোক ইস্ট বেঙ্গল ম্যাচটা জিতবে, বাট ইস্ট বেঙ্গল ম্যাচটা জিততে পারলো না। আমি ইমোশনালি একদম প্রচন্ড ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছে গেলাম। আমার হার্ট এত দপদপ করতে শুরু করলো, আমি মাঠেই হার্ট অ্যাটাকে মৃত্যু হলো। সরি, আমার মৃত্যু হয়নি, নাহলে এখানে বসতাম না। কিন্তু এরকম শোনেন তো আপনারা, আমরা খুব বাহবা দিই, কি ধরনের সাপোর্টার রে ভাই। ফুলের মালাটাল নিয়ে কর্মকর্তারা বাড়ি পৌঁছে যায়, কত কিছু খবর আমরা পাই। ঠিক আছে, চলো, অ্যাপ্রিসিয়েবল, বাট সেই সময়ে এই ডিস্ট্রেস টলারেন্সের অভাবে এই ডেথটা হলো। অভাব, ডেফিসিয়েন্সি। ওখানে কেউ তাকে এটাকে কন্ট্রোল করবার জন্য তাকে কেউ সাপোর্ট দিতে পারে। সে তখন একা, একা হয়ে গেছিল, আইসোলেটেড হয়ে গেছিল, বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, সবার সঙ্গে চেঁচাচ্ছিল। যখন সে কষ্ট পাচ্ছিল, তখন কেউ সেই কষ্টটা অনুভব করছিল না। সে কেউ সেই কষ্টটা অনুভব করছিল না, সে শুধু একাই কষ্ট পাচ্ছিল। এত তীব্র কষ্ট সে সহ্য করতে পারলো না। আর যখন দেখলো আশেপাশের লোক কেউ বুঝছে না তার কষ্টটা, তখন সে এই কষ্টটাকে আরো তার বেড়ে গেল। জানেন তো, আপনি যখন কষ্ট পাচ্ছেন, যখন তখন সবার প্রথম মানুষ হয় অন্যরা আমাকে এন্ডোর্স করছে কিনা, আমাকে অ্যাকনলেজ করছে কিনা, সবার প্রথম এই চাহিদাটা হয়। যখন আমরা অসুস্থ হই বা সবার প্রথম ভাবি আমার ওয়াইফ একটু আমার মাথাটা ধরে এসে টিপে দেবে, আমার মেয়ে একটু আমার পাটা টিপে দেবে, অথবা মেয়ে এসে বলবে বাবা কেমন আছো। ঠিক আছে, মেয়ে আমাকে সেদিকে খাবারটা খাইয়ে দেবে। এগুলো আমাদের এক্সপেকটেশন, ন্যাচারাল এক্সপেকটেশন, সোশ্যাল এক্সপেকটেশন, ফ্যামিলি এক্সপেকটেশন। এটা নিয়ে তো আমরা বেঁচে আছি। অনেক কিছু নাই এর মধ্যে। এক চামচ জল কেউ যদি মুখে তুলে দেয়, তখন আমি নিজে জলটা খেতে পারি, তাও আমার, কেউ যদি আমার প্রিয় আমার মুখে জলটা তুলে দেয়, তখন ওই জলটা হাজার হাজার শক্তির অধিকারী হয়ে, শক্তি সামর্থ্য নিয়ে আমাকে আরোগ্যের পথে, আমাকে এক অনাবিল সুখের জগতে নিয়ে যায়। ওই ইস্ট বেঙ্গল সাপোর্টারের সেই সময় কেউ ছিল না, উনি মারা গেলেন। আমি একটা সিচুয়েশন মাত্র ব্যাখ্যা করলাম আপনাদের সামনে। ভাববেন বিষয়টা একবার, একটু ভাববেন। যদি আপনাদের ভাবনার মধ্যে এমন কিছু অন্য কিছু উঠে আসে যা যেখানে আপনি আমার সমালোচনা করতে চাইছেন, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। আরে আপনি কিছু বলবেন, আমি কিছু বলবো, এই দুইয়ের মতামতের ভিত্তিতে তো আমরা একটা জগৎ তৈরি করব, যে জগতে আমাদের ডায়ালগ ফর সলিউশন, সলিউশন থ্রু ডায়ালগ হবে। So, distance tolerance means surviving crisis, accepting life as it is on the moment. Tolerance and acceptance of reality do not equate the approval. কথাটা মাথায় রাখবেন, খুব ইম্পর্টেন্ট কথা। আপনি সেই সময় এটাকে অ্যাকসেপ্ট করলেন মানে, এর মানে এই নয় দুষ্কৃতীরা বোম্বিং করছে রাস্তায়, আপনি সেই সময় নিজেকে শান্ত রাখলেন, সেই সময় কিচ্ছু কোনো অ্যাক্টিভিটি করলেন না। তার মানে এটা নয় যে আপনি বোম্বিংটাকে মেনে নিলেন, অ্যাপ্রুভাল দিয়ে দিলেন, পরের দিনও বোম্বিং করা যায় এরকম বললেন। আপনি সেই সময়ের জন্য নিজের যে উত্তেজনা, তাকে নিয়ন্ত্রণ করলেন, ওয়াইজলি ভাবলেন। আপনি তারপরে যথাযথ জায়গায় যথাযথভাবে নাগরিকের কর্তব্য পালন করবার জন্য আছে আপনার সাথে, প্রশাসন আছে। দুষ্কৃতী আপনাকে ভয় দেখায় কারণ সে আপনাকে ভয় পায়। যে ভয় পায় সে অন্যকে ভয় দেখায়। কথাটা খেয়াল রাখবেন সব সময়। ভয় পায় বলেই সে আপনাকে ভয় দেখায়, আপনাকে ভয় পাইয়ে আপনার ভয় থেকে সে নিজেকে নিষ্কৃতি দিতে চায়। So, my dear friends, let's move to our next slide. I hope you're enjoying my talk today. So, my dear friends, sometimes people want others to understand how bad it is. They focus on that instead of surviving the situation, improving the next moment. আমরা বেশিরভাগ সময় দেখি, অনেক সময় লক্ষ্য করি যে মানুষ তার যে কষ্ট, মানে সে খুব কষ্টে আছে, দাদা কেমন আছেন? দাদা ভালো নেই।
মানে একটা নেগেটিভ একটা অ্যান্সার। মানে ব্যাপারটা হচ্ছে তা অন্য তারা সে ভ্যালিডেট করতে চাইছে সেও খারাপ আছে, অথবা সে সে ভালো নেই এই কথাটা অন্যজনকে বলে সে সহানুভূতি আদায় করার চেষ্টা করছে। আবার কিছু লোক দেবেন কাটমাট করে হেঁটে যেতে যেতে বলে গেল, আরে দাদা বিন্দাস বিন্দাস, ঠিক এইভাবে বিন্দাস বিন্দাস। জানি না এই বিন্দাস বিন্দাস কথাটা আমার পাশে হাঁটতে হাঁটতে কোনো মানুষ শুনেছেন কিনা। শর্ট টার্ম গেন, শর্ট টার্ম গেন। লুক হোয়াট মেড মি ডু। আমি যেই অবস্থায় আছি, আমি কেন এই অবস্থায় আছি দেখো তোমরা। কন্ট্রোলিং আদার্স বিহেভিয়ার, মানে অন্যজন তাকে বকাবকি করতে পারে আমি এটা করেছি বলে, আমাকে বকাবকি করতে পারে, আমাকে সহানুভূতি, না না আমি তোমার সহানুভূতি দিতে চাই না, আমি তোমার বিহেভিয়ার, তাদের অন্য বিহেভিয়ারের উপর আমি প্রভাব বিস্তার করবো বলে। খুব ইম্পর্টেন্ট একটা কথা, 3 নম্বর পয়েন্ট, গোয়িং টু দ্য হসপিটাল অ্যান্ড গেটিং অ্যাটেনশন ব্রেক। কাজের এত চাপ যে বলে আমি হসপিটালে ভর্তি হবো, হসপিটালে ভর্তি হয়ে গেল কি জন্য? ব্রেকের জন্য। কাজে ব্রেক নেওয়ার জন্য হসপিটালে যাওয়া, এবং অ্যাটেনশন পাচ্ছে না কারো কাছ থেকে। সে ভাবছে আমি অ্যাটেনশন, আরে আমি তো অ্যাটেনশনই পাচ্ছি না, এত খাটছি অ্যাটেনশন পাচ্ছি না। বস আমাকে পছন্দ করে না, রিসেপশনিস্ট আমাকে পছন্দ করে না, আমার সাবঅর্ডিনেট আমাকে পছন্দ করে না, আমি এত খাটছি আমার কোনো রিকগনিশন নেই। ঠিক আছে, আমি অসুস্থ হসপিটালে ভর্তি হয়ে গেলাম। বস গিয়ে ফুলের তোড়া পাঠালো, রিসেপশনিস্ট গিয়ে গদে গদে বললো, স্যার আপনি নেই তো অফিস ফাঁকা। আর আমার স্টাফেরা বললো, স্যার কি করবো, আপনি না অর্ডার দিলে কি করে হবে। আমার বুক ভরে উঠলো, আমার মস্তিষ্কে চনমন করতে শুরু করলো, মনে হলো আমি টিউলিপ টিউলিপ গার্ডেনের মধ্য দিয়ে হাওয়ায় ভেসে ভেসে বেড়াচ্ছি। এখন আর টিউলিপ গার্ডেনে যাওয়ার সুযোগ নেই এই মুহূর্তে। ভাবতে তো পারেন, তার মানে হচ্ছে কি আমি একটু ভালো ভালো কথা শুনতে চাইছিলাম হসপিটালে ভর্তি হওয়ার। এরকমও ঘটে। লং টার্ম বেনিফিট, এইটা করতে 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 আমি এইভাবে এই ধরনের আচরণ আমি তো তখন করেই যাচ্ছি। দেখা যাচ্ছে ওই লোকটা কিন্তু অসুস্থ হয়ে পড়ে, ও কিন্তু বেশি চটাস না, ওকে কিন্তু বেশি চাপ দিস না, ওকে কিন্তু কোনো প্রেশারের মধ্যে রাখিস না, ওই লোকটা অসুস্থ হয়ে পড়ে। এটা লং টার্ম বেনিফিট এলো। হোয়াই ডু পিপুল নিড আদার্স টু ভ্যালিডেট দেয়ার ফিলিংস? কেন কেন মানুষের কেন প্রয়োজন পড়ে অন্যের দ্বারা ভ্যালিডেশন পাওয়ার? হাউ ক্যান ইউ মেক এ ক্রাইসিস ওয়ার্স? আপনি আপনার ক্রাইসিসটাকে আরো জটিল করে তুলতে পারেন। কিভাবে করেন আপনি সেই জটিলতা? ইয়েলিং অ্যাট সামওয়ান, ইউজিং ড্রাগস অর অ্যালকোহল। আপনার একটা ডিস্ট্রেসফুল সিচুয়েশনে আছেন, একদিন দুদিন ধরে আপনি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, আপনি প্রচন্ড উত্তেজিত হয়ে আছেন, আপনার বন্ধুরা বললো চল এক পেক মেরে দিই। আপনি ওই এক পেক মারা থেকে শুরু করে আপনি আস্তে 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 দিকে চলে যাবেন যে আপনি এক পেকটা 450 ml দাঁড়িয়ে যাবে প্রতিদিন। রিটেল থেরাপি উইথ মানি ইউ ক্যান নট এফোর্ড টু স্পেন্ড। আপনি প্রতিদিন শপিং করতে থাকেন, শপিং করাটা আপনার ওটা একটা মানসিক সমস্যা। আপনি রোজ শপিং করতে গিয়ে আসলে আপনি একটা তৃপ্তি অনুভব করেন, অথচ ওই টাকাটা খরচা করার মতো আপনি আর্থিকভাবে সক্ষম নন। আপনি কোন রকম ভাবে আপনার টিফিন খরচা কমিয়ে আপনি রোজ রিটেল থেরাপি করতে থাকেন, রিটেল থেরাপি, শপিং মলে যেতে থাকেন, অথবা শপিং মলে ঘুরতে থাকেন। ইটিং টু মাচ, টিভির পর্দার দিকে তাকিয়ে, জেনে রাখবেন টিভি দেখতে দেখতে যদি খাওয়া যায় তাহলে খাওয়া বেশি হয়, এবং চটপটিয়া খাওয়া বেশি হয়, তার মধ্যে তেল বেশি থাকে, পাম অয়েল বেশি থাকে, যেমন চানাচুর, যেমন এই সমস্ত জিনিসপত্র, মুখরোচক জিনিসপত্র, ওজন বাড়ার জন্য। কমপ্লেনিং সো মাচ ফক্স ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। মানে আপনি এত বেশি কমপ্লেন করেন যে আপনার সাথে আর আপনার যারা আপনার সাথে যুক্ত হয়ে আছে তারা আর কথা বলতে, আরে ও বললেই তো কিছু না করবে, এই নেই ওই নেই সেই নেই অমুক নেই তমুক নেই, বউ পালিয়ে গেছে, মেয়ে দেখে না, ছেলে বিরক্ত করে, এই সব বলতে থাকবে। রাস্তায় কাদা, সূর্য ওনার বাড়িতে ভালো করে আলো দেয় না, ঠিক আছে, তারপরে বাতাস ওনার বাড়িতে ঢোকে না, তারপরে এইসব বলতে থাকে। এই যে ওনার সঙ্গে কথা বলবেন, তা আপনি যদি বেশি কমপ্লেনিং অ্যাটিটিউড হন তাহলে কিন্তু আপনি আপনার ডিস্ট্রেস তাড়াতাড়ি ইনভাইট করবেন। গিভিং আপ, গিভিং আপ,
অন সলভিং দ্য ক্রাইসিস অল টুগেদার। আপনি সকলে মিলে যে একটা ক্রাইসিস সলভ করার চিন্তা ভাবনা, সেটা আপনার মধ্যে একদম হয় না। আপনি সবসময় একা লড়তে থাকেন, একা লড়তে লড়তে আপনি একা ব্যর্থ হন, এবং একা ব্যর্থ হওয়ার পরে আপনার জীবনের প্রতি হতাশা বৃদ্ধি হয়। ফেলিওর ইজ নট দ্য পিলার অফ সাকসেস। সামটাইমস ফেলিওর আপনাকে দাগিয়ে দেয় আপনি একজন ফেলিওর। আপনি নিজেই নিজেকে দাগিয়ে দেন। সেই জন্য যেখান থেকে সাকসেস আসা যায় সহজ পদ্ধতি, সেইটাকে স্টিমুলেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট্ট একটা উদাহরণ দেবো। ক্লাস 5 বছর বয়স একটি বাচ্চার মা তাকে 20 টাকা দিয়ে বলল, একটা লজেন্স নিবি, দুটো দেশলাই নিবি, একটা মোমবাতি নিবি, আর বাদল কাকুকে বলবি ওর দোকানে আমি 5 টাকা বাকি ছিল, এটা যেন এখান থেকে কেটে নেয়। ছেলের দোকানে গেল, একটা লজেন্স কিনলো, আর বাদ বাকি টাকা দোকানিকে দিয়ে চলে এলো। ওই ছেলেটিকে তার মা বলে, তোকে আমি 2 টাকা দিলাম, একটা লজেন্স কিনবি, যা। চলে এলো। পরের দিন তাকে বললো, তোকে 5 টাকা দিলাম, 2 টাকার লজেন্স নিবি, আর দুটো দেশলাই নিবি, একটা দেশলাই নিবি। ছেলেটা সাকসেসফুলি চলে এলো। 3 দিন গেল, আবার এরকম করে টাস্ক লোডিং করলো। লোডিং টাস্ক থেকে সে দেখা গেলো সেটা কনফিডেন্ট হয়ে গেল, গুনতে শিখে গেল, বুঝতে শিখে গেল, এবং সাকসেস তাকে সাকসেসফুল জায়গায় নিয়ে চলে গেল। পাস ফেল প্রথা যে তুলে দেওয়ার পেছনে এই মোটিভেশনটাই কাজ করে। আমি এর সমর্থক কি সমর্থক নয়, এই প্রশ্নে এখন যাব না। অ্যাজ এ সাইকোলজিস্ট অবশ্যই আমার একটা মতামত আছে, বাট আমি এটা এখানে এক্সপ্রেস করব না। ইট ইজ নট দ্য প্ল্যাটফর্ম টু ডিসকাস অল দিস ইন দিস ম্যাটার। বাট এটা একটা প্রণোদনা, এটা একটা মোটিভেশন, এটা একটা নোশন, এটা একটা থিওরি, যে পাস ফেল প্রথা উঠে যাওয়ার পেছনে এই কারণটাকেই কনসিডার করা হয়েছিল। সো এই ক্রাইসিসকে বাড়িয়ে দিতে পারে, একটা প্রবলেম ক্রাইসিসকে ওয়ার্স করতে পারে এই আচরণ। দিস আর দা বিহেভিয়ার আপনি করলে আপনার ক্রাইসিস বেড়ে যাবে। ডিস্টেন্স টলারেন্স থটস, আপনার ডিস্ট্রেস টলারেন্স কে প্রভাবিত করে আই ক্যানট স্ট্যান্ড দিস, এইভাবে নেগেটিভ থট। ইট ইজ আনবিয়ারেবল, আই হেট দিস ফিলিং, আই মাস্ট স্টপ দিস ফিলিং, আই মাস্ট গেট রিড অফ ইট, টেক ইট অ্যাওয়ে, আই ক্যানট কোপ উইথ দ্য ফিলিং, আই উইল লুজ কন্ট্রোল, আই উইল গো ক্রেজি, দিস ফিলিং উইল গো অন ফর এভার, ইট ইজ রং। দেখুন, দিস ফিলিং উইল গো অন ফর এভার, সেটা সারা জীবন ধরে এই ফিলিং চলতে থাকবে, আমি এখান থেকে বেরোতে পারবো না। সে ভাবছে, একজন লোক ভাবতে থাকছে, তাকে বিহেভিয়ার থেরাপি কিভাবে হেল্প করবে, সেটা একজন সাইকোলজিস্ট শেখার সিদ্ধান্ত গ্রহণ করেন, কোন পদ্ধতিতে তাকে সেখান থেকে আমরা রেস্কিউ করব। এখানে সেগুলো আলোচনার পিছনে লং টার্ম প্রোগ্রাম। কিন্তু সেই সময়ে তাকে আমরা কি করে কন্ট্রোল করতে পারি, সেই শিক্ষাটাই আমরা এখানে দিচ্ছি আজকে। দিস ইজ রং টু ফিল দিস ওয়ে, ইটস স্টুপিড অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল, ইটস উইক, ইটস ব্যাড, ইটস ডেঞ্জারাস। অ্যাভয়েডেন্স বিহেভিয়ার, আপনি অ্যাভয়েড করতে চাইছেন আপনার প্রবলেমটাকে, আপনি প্রবলেমটাকে অ্যাভয়েড করে অন্যদিকে মাথা নিয়ে যেতে চাইছেন, অন্যদিকে ফোকাস সরিয়ে দিতে চাইছেন। অ্যালকোহল ও ড্রাগস, বিঞ্জ ইটিং, স্লিপ, distraction and suppression, avoid situations, reassurance seeking or checking, self injury, তার মধ্যে সেলফ ইনজুরি, ড্রাগ অ্যাডিকশন, বিঞ্জ ইটিং, স্লিপ ডিস্টারবেন্স, এই সমস্ত বিষয়গুলো আপনার জীবনের জন্য ভয়ঙ্কর। মাইকেল জ্যাকসন 60 দিন ঘুমাননি, পৃথিবীর সেরা, কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও, সেরা ড্যান্সার হওয়া সত্ত্বেও সে 60 দিন ঘুমোতে পারেনি, এবং তার পরিণতি কি হয়েছিল আপনারা জানেন। যদি না জানেন, সার্চ করুন। সো সেলফ ইনজুরি, অ্যালকোহলিজম ও ড্রাগ অ্যাডিকশন, বিঞ্জ ইটিং, স্লিপ, এই এগুলো হচ্ছে অ্যাভয়েডেন্স। আরো অনেকগুলো সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে, তার কথা আমি এখানে বললাম।
তারা বারবার রিঅ্যাসুরেন্স পেতে চায়, হবে তো, হবে তো, এটাতে হবে তো, পাবো তো, যাবো তো, সবকিছু করে দেওয়া হয়েছে, পরীক্ষা দুর্দান্ত দিয়েছে, টার্গেট নাম্বার হবে বুঝতে পেরে গেছে, তারপরেও পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিন পর্যন্ত হবে তো, পারবো তো, ফেল করে যাবো না তো, করে 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 3 মাস। বোর্ডগুলোকে ধন্যবাদ, আমরা যখন পরীক্ষা দিতাম 3 মাস পরে রেজাল্ট বেরোতো। এখন নাকি কদিনে বেরোয়, এখন 1 মাসের রেজাল্ট বেরিয়ে যায়, 28 দিন, 1 মাসে এরকম রেজাল্ট বেরিয়ে যায়। মানে এই যে ডিস্ট্রেস অনেক কমে গেছে, বাট বেড়েও গেছে, অন্যভাবে বেড়ে গেছে। সো বন্ধুরা, ডিস্ট্রেস টলারেন্সে ক্রাইসিস সার্ভাইভাল স্কিল আমরা শিখবো। ওয়াইজ মাইন্ড অ্যাকসেপ্ট সেলফ ট্রুথ। ওয়াইজ মাইন্ড অ্যাকসেপ্টস সেলফ ট্রুথ, এই হচ্ছে আপনার প্রথম ফর্মুলা। ওয়াইজ মাইন্ড, এটা হচ্ছে একটা কথা। অ্যাকসেপ্টস, এটা হচ্ছে গিয়ে 7খানা পয়েন্ট নিয়ে একটা কথা, এই জন্য অ্যাকসেপ্টস কথাটা লেখা হয়েছে নাম্বার। আর সেলফ ট্রুথ, আপনি সেলফ সুদিং কিভাবে করবেন নিজেকে, আপনি নিজে কি করে সুদিং রাখবেন সবসময়, সুদিং, সেলফ সুদিং কি করে জানেন? সুদিং রাখার পদ্ধতি কি? পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার, পরে আসছি। ইমপ্রুভ দ্য মুভমেন্ট টিপস, বানান ভুল আছে, টিপস। ইমপ্রুভ দ্য মুভমেন্ট, ইমপ্রুভ, এখানেও 7খানা টেকনিক নিয়ে, 7খানা বিষয় নিয়ে এই ইমপ্রুভ কথাটা এসেছে। রিয়ালিটি অ্যাকসেপ্টেন্স স্কিল, আর বাস্তবকে গ্রহণ করার যে স্কিল, তার মধ্যে র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স, টার্নিং দ্য মাইন্ড, অ্যান্ড উইলিংনেস অ্যান্ড উইলফুলনেস। উইলিংনেস অ্যান্ড উইলফুলনেস, চলুন ব্যাখ্যা করা যাক। প্রায় 9টা 20, আশা করি আপনাদের ধৈর্য আছে। আগামী 30-40 মিনিট জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লার্নিং হতে চলেছে, যদি আপনার আগ্রহ থাকে শেখার। পাশে থাকুন, আমার পাশে না, নিজের পাশে। আমি প্রোগ্রাম শেষ করবোই, আমি যখন শুরু করেছি আমি প্রোগ্রাম শেষ করবো, সবাই চলে গেলেও আমি বলতে থাকবো। কেন বলুন তো? রেকর্ড হচ্ছে ফেসবুকে, 1 লক্ষ লোক আমাকে অবজার্ভ করছেন, 1 lakhs। এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে এই প্রোগ্রামে শেয়ার হতে থাকে কম করে 100খানা গ্রুপে, এবং আনুমানিক ভাবে প্রতিটি প্রোগ্রাম 10 লক্ষ লোকের কাছে পৌঁছচ্ছে। সো আমি তাদের জন্য এই লাইভে থাকবো, আর আপনাদের অনুরোধ করব থাকুন। আমরা আপনাকে ফর্মুলা দিয়ে দিয়েছি, ডিস্ট্রেস টলারেন্সের ক্রাইসিস সার্ভাইভাল স্কিল 2টো অংশে বিভক্ত করেছি আলোচনাকে। আচ্ছা, রিয়েলিটি অ্যাকসেপ্টেন্স স্কিল, এই 2খানা স্কিল, 2 ধরনের স্কিল আপনার কাছে প্রচন্ড ইম্পর্টেন্ট। ক্রাইসিসটাকে আপনি কি করে সার্ভাইভ করবেন, আপনি ঝড়টাকে বয়ে যেতে দেবেন কি করে, আর সেই সময় আপনি পরিস্থিতিটার সঙ্গে কি করে মানিয়ে থাকবেন, চলো দেখা যাক। অ্যাসপেক্ট, প্রথমে আমরা আসি আমাদের অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করতে। অ্যাসপেক্টের সঙ্গে আমরা দেখব আমাদের 2 ধরনের স্কিলের কথা আমরা বলেছি কিছুক্ষণ আগে। একটি স্কিল বললাম যে কি করে ঝড়কে বয়ে যাওয়া দেখবো, আর আরেকটা স্কিলের কথা বলেছি এই ঝড়কে কি করে সেই সময়ের জন্য মেনে নেব। বেশিরভাগ লোক মেনে নিতে জানে না, বেশিরভাগ লোক তর্ক করতেই থাকে, তর্ক করবার জন্যই হাতের উপরে হাত রেখে এইভাবে বসে, মানে শোনার জন্য নয়, তর্ক করার জন্য বসে। এই বডি ল্যাঙ্গুয়েজে বসাকে বলা হয়, ভাবা হয় যে এরা বক্তৃতা শুনতে বসেনি, বক্তার
ভুল ভ্রান্তি ধরবার জন্য ওখানে বসেছে। তারা যখন শুনছে, শোনার ভান করছে, তারা অ্যাকচুয়ালি শুনছে না। তারা ওখানে বসে বসে কোনো ভুল পাওয়া যায় কিনা সেটা খোঁজার কাজে ব্যস্ত আছে। আই এম নট টকিং অ্যাবাউট মাই প্রেজেন্টেশন অনলি। এটা কোনো বক্তৃতার মঞ্চেও একইভাবে সত্য। শুধুমাত্র পলিটিক্যাল লিডারদের সমস্ত কথাই সত্য, তারা যা বলে তা একদম সর্বভাবে সত্য। এই জন্য তাকে আর কেউ হাত এরকম করে দেখে না। তাকে সবাই নির্জীব নির্জীব পুরোপুরি স্যারেন্ডার করে তাদের বক্তৃতা শোনে মোহাচ্ছন্নের মতো। আর তার জন্য যুগের পর যুগ একই শাসন, একই পদ্ধতি চলতে থাকে। চলুন আলোচনার মধ্যে আবার ফিরে আসবে। পারপাস টু হেল্প সার্ভাইভ ইমোশনাল ক্রাইসিস উইদাউট মেকিং থিংস ওয়ার্স। আমি আপনাদেরকে প্রথম স্কিল যেটার কথা বলেছি কিছুক্ষণ আগে, ডিস্ট্রেস টলারেন্সের ক্রাইসিস সার্ভাইভাল স্কিল, আর দ্বিতীয় স্কিলের কথা বলেছি রিয়েলিটি অ্যাকসেপ্টেন্স স্কিল। এক হচ্ছে সিএসএস আর হচ্ছে RAC, RAS, সিএসএস আর RSS। চলুন আমরা আবার আলোচনার মধ্যে প্রবেশ করি, টেবিলটা স্টাডি করি। আর পারপাসে এর পারপাস হচ্ছে কি, যাতে কোনো রকমের ওয়ার্সিং কন্ডিশন না তৈরি হয়। আর এখানে হচ্ছে রিডিউস সাফারিং বাই অ্যাকসেপ্টিং রিয়েলিটি। when to use, কোন সময় ইউজ হবে? This is in the heat of the moment during emotional torture. During the তাড়াতাড়ি in the heat of the moment during emotional overwhelming condition or crisis. প্রথম প্রসেস নির্ভর হবে কার ক্রাইসিস সার্ভাইভাল স্কিল। আর রিয়েলিটি অ্যাকসেপ্টেন্স স্কিল কোথায় ব্যবহার হবে? when the situation cannot be changed or controlled. যখন সিচুয়েশনকে কন্ট্রোল করা যাচ্ছে না বা চেঞ্জ করা যাচ্ছে না, তখন আমরা রিয়েলিটিকে অ্যাকসেপ্টেন্সের কথা ভাববো। ফোকাস, টাইম ফোকাস, কতদিনের, কতক্ষণের, কত সময়ের জন্য ব্যবহার হবে? টাইম ফোকাস, শর্ট টার্ম, ইমিডিয়েট ক্রাইসিস সার্ভাইভাল স্কিল। আর রিয়েলিটি স্কিল কতক্ষণের জন্য? লং টার্ম ইমোশনাল অ্যাডজাস্টমেন্ট। একটা লং টার্ম ইমোশনাল অ্যাডজাস্টমেন্ট বা এখানে থেরাপি, মানে ইমোশনাল থেরাপির প্রয়োজন পড়তে পারে, বিহেভিয়ার থেরাপির প্রয়োজন পড়তে পারে, সাইকোলজিস্টের ইন্টারভেনশন প্রয়োজন পড়তে পারে। এক্সাম্পল, অ্যাকসেপ্ট করা, সেলফ সুদিং, ইমপ্রুভ, বিভিন্ন টিপস, প্রপস অ্যান্ড কনস, প্রোজ অ্যান্ড কনস। আর আরো এক্সাম্পল, র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স, টার্নিং দ্য মাইন্ড, উইলিংনেস, আমি কিছুক্ষণ আগে বলেছি। গোল, distract, soothe, or stabilize until emotion passes. Reality acceptance skills এর গোল কি? Let go of resistance and reduce internal suffering. অর্থাৎ কোন একটা ঘটনা ঘটে যাওয়ার পরে মানুষের মনের ভিতরে যে সাফারিং চলতে থাকে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে রেজিস্ট্যান্স তৈরি হয়, মানে ওই কাজটা করতে না চাওয়া, ভয় পাওয়া, সোশ্যাল অ্যাসোশ্যাল হয়ে পড়া, এই সমস্ত বিষয়গুলোকে আবার সুস্থতার পথে তাকে নিয়ে আসা। অ্যাকশন স্টাইল, অ্যাক্টিভ কোপিং টেকনিক, ফর এক্সাম্পল এক্সারসাইজ, ডিস্ট্রাকশন ইত্যাদি। মাইন্ডসেট শিফট, আর রিয়েলিটি অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে মাইন্ডসেট শিফট অ্যান্ড কগনিটিভ রিফ্রেমিং। এটা একটা লং টার্ম পদ্ধতি, মাইন্ডসেট ডেভেলপ করতে হবে আস্তে আস্তে। ঠিক আছে, আমরা বারবার করে বলি না মাইন্ডসেট কোচ, মাইসেলফ অ্যাজ এ মাইন্ডসেট কোচ। এই পদ্ধতিটাই অ্যাডপ্ট করাবার চেষ্টা করি, এই পদ্ধতিটাই শেখাবার চেষ্টা করি। ইমোশনাল ইন্টেন্সিটি, হাই ইন্টেন্সিটি মোমেন্ট নিডিং কুইক কামিং, সেখানে এমন পদ্ধতি ব্যবহার করা হবে যে পদ্ধতির মাধ্যমে কুইক কামনেস ডেভেলপ করবে। অনগোয়িং ডিস্ট্রেস অর পেইন দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড, কোনো একটা পদ্ধতি যে পদ্ধতিতে অনগোয়িং ডিস্ট্রেস অফ পেইন দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড, যেটাকে অ্যাভয়েড করা যাচ্ছে না, চলতেই থাকছে,
এবং এটা প্রত্যেকে ধীরে ধীরে, তার জন্য থেরাপি প্রসেসের মধ্য দিয়ে, পদ্ধতির মধ্য দিয়ে, ট্রেনিং এর মধ্য দিয়ে তাকে সেখান থেকে তাকে বার করে নিয়ে আসতে হবে। আমি লং টার্ম শব্দটার মানে এটা বলতে চাইছি না যেটা 2 যুগ ধরে বা 1 যুগ ধরে চলবে। বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই 7 থেকে 10টা কাউন্সেলিং সেশনের মাধ্যমে এবং তার সঙ্গে থেরাপিউটিক সেশনের মাধ্যমে এই প্রবলেম নাইসলি সলভ করে ফেলা যায়, নাইসলি সলভ করে ফেলা যায়। কিন্তু পরে আরো কারো কারো ক্ষেত্রে বেশি বেশি প্রয়োজন পড়ে। আর্লি ইন্টারভেনশনের রেজাল্ট ভালো হয়, অনেক অনেক ভালো হয়। তার বদলে তাবিজ ঝুলিয়ে, কবচ ঝুলিয়ে, ওঝার মন্ত্রতন্ত্র প্রসেসের মধ্য দিয়ে গেলে এটা আরো জটিল আকার ধারণ হয়। কেন হয়? যখন কেউ আপনাকে বললো যে এটা তোর কোনো ব্যাপার নয়, তোর উপরে ভূতের আক্রমণ হয়েছে, জিনের আক্রমণ হয়েছে, জিন, আমি কোনো কমিউনিটির নাম বলছি না, কোনো একটা কমিউনিটি খুব জিন জিন করে এবং ওঝা বদি এদের কাছে যাওয়া, ওঝা ফোজাদের কাছে যাওয়া পছন্দ করে, গুণী অমুক তমুক এদের কাছে যাওয়া পছন্দ করে। যখনই আপনি এটা তাকে বললেন যে এটা জিনের আক্রমণ বা জিনের ফলে, জিন বাসা বেঁধেছে শরীরে, তার ফলে এটা হয়েছে, মন বিশ্বাস করতে শুরু করলো আরে আমি তো তাই নয়, জিন তাই। তাকে আপনি সুস্থ করা কঠিন হয়ে পড়বে। আপনি যখন ভাববেন যে ইয়াস আই ক্যান কন্ট্রোল মাই থট, আই ক্যান কন্ট্রোল মাই লাইফ, আই ক্যান অ্যাচিভ ইট, আই ক্যান মুভ, আর আপনি যদি ভাবেন জিন ক্যান কন্ট্রোল মি, জিন উইল ডিস্ট্রয় মি, জিন উইল ফিনিশ মাই লাইফ, জিন ইজ রেস্ট্রিক্টিং মাই থট, তাহলে কি আপনি পারবেন নিজের এফোর্ট দিতে স্যার, ম্যাডাম? স্ট্রিক্টলি স্টপ করুন এই সমস্ত মানে চিন্তা ভাবনা, স্ট্রিক্টলি স্টপ করুন এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করুন, এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। এই অ্যাওয়ারনেসই অনেকটা কাজ এগিয়ে দেবে আমাদের, আপনার, আপনার পরিবারের, আপনার সমাজের, আমার সমাজের, আমার স্কুলের, আমার বিদ্যালয়ের, আমার পাড়ার, আমার পরিবারের, আমার দেশের। রাইট ইন্টারভেনশন, right intervention to the scientific methodologies and processes. I wish you good luck. You can do it. আপনি পারেন, আপনারা পারেন। সো নেক্সট স্লাইডে যাও, নেক্সট স্লাইডে যাব। আমরা কিছুক্ষণ আগে আপনাদের দেখাবার চেষ্টা করেছি কোথায় কোন পদ্ধতি ব্যবহার হবে, সেটা দেখাচ্ছি না এখন। এখন একটা জিনিস জানা খুব জরুরি, pros and cons. Pros and cons refers to the advantage and disadvantage of a situation, decision and or idea. কোন একটা আইডিয়ার কিছু অ্যাডভান্টেজও থাকে, ডিসঅ্যাডভান্টেজও থাকে। ইট ইজ এ কমন ওয়ে টু অ্যানালাইজ এ চয়েস বাই লিস্টিং দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্ট অফ হেলথ, মেক এ মোর ইনফর্ম ডিসিশন। একটা অনেক ভালো ইনফর্ম ডিসিশন মানে অনেক কিছু তথ্য নিয়ে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য কোন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বোঝাটা খুব জরুরি। এখানে লিস্ট দেওয়া হয়েছে। হোয়াট ইজ মাই ক্রাইসিস আর্চ? আমার কি কি আর্জ আমি যখন ক্রাইসিসের মধ্যে আসছি তখন আমার মধ্যে কি কি আর্জ তৈরি হচ্ছে। ক্রাইসিস মানেই সেখানে কিছু না কিছু আর্জ ডেভেলপ করবে। ইয়েলিং, ইয়েলিং, কারো উপরে একবার ঝেড়ে দিলেন, হ্যাঁ, চিৎকার চেঁচামেচি করে ফেললেন। ইউজিং সাবস্টেন্সেস, নেশার দ্রব্যের দিকে আকর্ষণ বেড়ে গেল। ইটিং অ্যানাদার পিস অফ চকলেট অর কেক, এই আর একটা চকলেট কেক দাও তো আমাকে। সবাইকে দুটো করে দেওয়া হয়েছে, আমার মনে হয় 3টে দাও তো আমাকে। যদি এরকম কোন কারোর মধ্যে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন হি ইজ গোয়িং থ্রু সাম ডিস্ট্রেস কন্ডিশন। পোস্টিং দ্যাট কমেন্ট অন অন এফবি, ওই যে আমার কমেন্টটা লিখেছে, ওই কমেন্টটা কেন লিখলো, সারা মানে নতুন একটা কমেন্ট লিখে দিলেন, যাতা কমেন্ট লিখে দিলেন, কন্ট্রোল করতে পারলেন না নিজেকে। হোয়াট আর দ্য প্রোস অফ অ্যাক্টিং অন এ ক্রাইসিস আর্চ? প্রস মানে অ্যাডভান্টেজ,
ক্রাইসিস আর্জ হলে কি অ্যাডভান্টেজ হয় এর থেকে? হোয়াট আর দ্য প্রোস কনস অফ ইটিং অন এ ক্রাইসিস আর্জ, সরি, অ্যাক্টিং অন এ ক্রাইসিস আর্জ? হোয়াট আর দ্য প্রোস অফ নট অ্যাক্টিং অন দ্য ক্রাইসিস আর্জ? মানে আমি প্রস অ্যান্ড কনস এর যদি আমি এক নিই অথবা এক না নিই, তাহলে কি হতে পারে না এই আর্জ গুলোর সঙ্গে তার সঙ্গে সম্পর্কিত কি, এটা অ্যানালাইসিস করা। এই অ্যানালিসিস করলে দেখা যাবে আপনি হাস্যকর কারণে আপনার এত দুঃখ পাচ্ছিলেন, এই দুঃখটা আপনার জন্য তৈরি নয়। আপনি কোনো অবাস্তব কারণে আপনার এই দুঃখকে নিজের দুঃখ ভেবে কপাল চাপড়াচ্ছেন। যদি যুদ্ধ লেগে যায় তাহলে পশ্চিমবঙ্গের কি হবে? কিচ্ছু হবে না, কারণ পশ্চিমবঙ্গের পাশে পাশে কোথাও পাকিস্তান বর্ডার নেই। যে আছে, যারা আছে, তারা চুনোপুটি প্রতিবাদের ভাষা এখান থেকে রচনা করছি, এখান থেকে বলছি ওই বাংলাদেশের কোনো মূল্য নেই আমাদের কাছে। ওটা শুধু ইন্টারনেটে যুদ্ধ করতে জানে, আর কোনো যুদ্ধ নেই। কাজে কিসের ক্রাইসিস? আপনি এই যুদ্ধকে ভেবে বসে আছেন কি হবে, অন্ধকার হয়ে যাবে, ইন্টারনেট বন্ধ হয়ে যাবে, আশিস বাবুর প্রোগ্রামটা দেখতে পারবো না, ছেলে পড়তে পারবে না, কালকে স্কুলে অনেকগুলো হোম টাস্ক দিয়েছে করতে পারবো না, করে আপনি সারা রাত্রি ধরে ঘুমোতে পারলেন না, মাথা ধরে গেল, সকালবেলা উঠে দিলেন বুক ধরপড় করছে, আপনার জলের চাহিদা বেশি ছিল, মাথা এত খেটেছে, গ্লুকোজের অভাব হয়ে গেছে, এবং আপনাকে সকালবেলা হসপিটালে ভর্তি করতে হলো। পাড়ার পাঁচুদা বললো খুব গরম পড়েছে তাই হয়েছে। অ্যাকচুয়ালি পাঁচুদা জানে না যে আপনি আপনার মাথার মধ্যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, আর তার মধ্যে বাংলাদেশকেও পাকিস্তান ভেবে এত বেশি টর্চার করে ফেলেছেন নিজের উপরে যে আপনি অসুস্থ হয়ে গেছেন। হসপিটালে গেলে বেশি কিছু না, 1 লাখ টাকার মতো বিল হলো। আপনার হাজবেন্ড আপনার উপরে বোমবারিং করতে করতে, মানে পাকিস্তানের উপরে না, আপনার উপরে বোমবারিং করতে করতে, যদিও ভালোবাসে আপনাকে খুব, আপনি বাড়ি ফিরে এলেন। ক্রাইসিস। এবার যা, আপনি এই প্রপস অ্যান্ড কনস কে যদি বুঝতে পারেন, তাহলে দেখবেন এই ক্রাইসিস অনেকটা ওইখানেই আপনি একে শেষ করে ফেলতে পারবেন। রিভিজিট দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ কনসিকোয়েন্সেস হোয়াট এভার দ্য আর্জ সারফেসেস রিসার্ফেসেস। বোঝা গেল? সো চলুন আরেকটু গভীরতর আলোচনায় যাওয়া যাক। এখানে ওয়াইজ মিন নয়, ওয়াইজ মাইন্ড। ওয়াইজ মাইন্ড অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টস, ওয়াইজ মানে বুদ্ধিমান মন, বুদ্ধিমান মন বা বুদ্ধিমান মানুষ, ওয়াইজ ম্যান অ্যাকসেপ্টস, গ্রহণ করে। বুদ্ধিমান লোক গ্রহণ করে। কি গ্রহণ করে? দি অকেশনাল ইউজ অফ ডিস্ট্রাকশন হেল্পস টু রিডিউস ইমোশনাল মাইন্ড। কি করে আপনি আপনার মাইন্ড যখন এই কোনো একটা বিষয় ডিস্ট্রাক্টেড, কোনো একটা ডিস্ট্রেস কন্ডিশনের মধ্যে জড়িয়ে পড়েছে, আপনি সেখান থেকে মাইন্ডটাকে আলাদা করতে পারছেন না। এত মাংকি চাটিং এর মতো আপনার মাথার মধ্যে কিচির মিচির করেই যাচ্ছে। এ অ্যাক্টিভিটি, ডু সামথিং ইউ লাভ। সবার প্রথম লিখে ফেলুন, এ অ্যাক্টিভিটিস, এনি অ্যাক্টিভিটি হুইচ ইউ লাভ। যদি তার মধ্যে তিরিং বিরিং করে নাচ থাকে তাও করতে পারেন, হাততালি থাকে তাও করতে পারেন, ড্রয়িং থাকে তাও করতে পারেন। সি কন্ট্রিবিউটিং, ডু সামথিং নাইস ফর সামওয়ান এলস। কন্ট্রিবিউট করুন, পাড়ার ক্লাবে যান, ওখানে কিছু দেখবেন একটা কিছু হচ্ছে প্রোগ্রাম, সেখানে কিছু কন্ট্রিবিউট করুন, বা আপনি নিজে কিছু কন্ট্রিবিউট করুন। আপনার পুরনো অনেক জামা আপনি ফেলে দেন, নেতা করেন বাড়িতে, আপনি নেতা করেন। আপনি দেখুন না, একটু স্টেশনে যান বা রাস্তায় যান, দেখবেন একটু খুঁজে খুঁজে দেখুন না, কাকে দিলে দেখবেন যে কি আপ্লুত হবে, দেখতে পাবেন কি আপ্লুত হবে, কি আনন্দ পাবে। কন্ট্রিবিউট করুন, আপনিও আনন্দ পাবেন, সেও আনন্দ পাবে। আনন্দ দিলে তবে তো আনন্দটা পাবেন স্যার, ম্যাডাম। সি কম্প্যারিশন, আপনি কেমন আছেন পাশের লোকের। আমার এক টিচার বলতেন, আমার এক টিচার, আই এম ভেরি হ্যাপি টু সে, আমার জীবনে আই এম গ্রেটফুল টু দেম, যে খুব ভালো ভালো টিচার পেয়েছি। এবং শুনলে আপনি অবাক হবেন, আপনারা ভালো লাগবে আপনার শুনতে। ক্লাস 4 থেকে ক্লাস 12,
10 পর্যন্ত একই টিচারের কাছে সব সাবজেক্ট পড়তাম, এবং খুব ভালো লাগে কথাটা শেয়ার করতে আমার। আমি খুব গর্বিত সেই মাস্টার মশাইয়ের কাছে। আনফর্চুনেটলি সেই মাস্টার মশাই জীবনে খুব একটা প্রতিষ্ঠিত নন, তার থেকে আমি বেশি প্রতিষ্ঠিত, কিন্তু তার প্রতি রেসপেক্ট আমার একটুও কমেনি। তিনি একটা অদ্ভুত কথা বলতেন ছোটবেলায়, প্রতিদিন এসে বলতেন, ট্রেনে করে যাওয়ার সময় ট্রেনের বাইরের দিকে দেখবি, তাহলে বুঝতে পারবি ট্রেনটা কত গতিতে ছুটছে। ঠিক তেমনই আমাদের জীবনটাও তেমন। আমরা উন্নতি করছি কিনা, যেরকম সিচুয়েশনে আছি, ওই আশেপাশে দেখবেন তুলনা, মানে কিন্তু এখানে ও ও টিভি কিনেছে, আমি টিভি কিনতে পারিনি, ব্যাপারটা ওরকম নয়। ভোগ্যদ্রব্যের তুলনা নয়, ওর সিচুয়েশনটা, হোয়াট ইজ দ্য সিচুয়েশন। টিভি ইজ নট এ সিচুয়েশন। কোয়ালিটি অফ লাইফের সঙ্গে টিভির কোনো সম্পর্ক নেই। আমি যদি আমার ক্যামেরা ঘুরিয়ে দেখাই, আমার ডান দিকের ঘরে একটা টিভি আছে, বাঁ দিকের ঘরে একটা টিভি আছে, আর উপরের ঘরে আরো একটা টিভি আছে, দুটো ল্যাপটপ আছে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে কি, এত কিছু থাকা সত্ত্বেও কোনো চ্যানেল আমার বাড়িতে চলে না, অপ্রয়োজনীয় মনে করি। কোনো নিউজ চ্যানেল আমার বাড়িতে চলে না, পুরো টিভির কোনো কেবল কানেকশন নেই। এই টোটালি যা কিছু আছে ওয়াইফাই, তার মাধ্যমে কাজ, তার মাধ্যমে তথ্য অনুসন্ধান এবং সংগ্রহ, এবং যতটুকু দরকার ততটুকু সংগ্রহ। কখনোই তথ্যের ভারে মস্তিষ্ককে ভারাক্রান্ত করে তোলার পক্ষপাতী নই, সিলেক্টিভলি আমরা এগোবার চেষ্টা করি। তাহলে এই কম্প্যারিশন প্রসেসটাকে আপনাকে শিখতে হবে। Comparison, do something nice for, sorry, comparison, remind yourself that you are felt worse before and managed to find a way through. তুমি আগেই ভেবে বসে আছো তুমি খুব বাজে কন্ডিশনে আছো, তুমি ভেবেই অস্থির, তুমি ভেবেই অস্থির যে তুমি খুব পারবো। সেই অনেক কবিতা আছে দেখবেন, ও দারুণ দারুণ কবিতা আছে, এর উপরে দারুণ দারুণ কবিতা আছে। আমার ঠিক মনে পড়ছে না, মানে খুব একটা আসে না আমার এইসব সাহিত্য টাহিত্য। একটু রবীন্দ্রনাথকে সামান্য পড়ার চেষ্টা করেছি, এই ছাড়া খুব একটা ভালো আসে না। সরি, প্রচুর কবিতা আছে যে কেউ একজন ভাবছে আমি সারা দেশের দায়িত্ব নিয়ে বসে আছি, এবং দায়িত্ব নিয়ে বসে ভেবেই অস্থির, মানে কার্যপ্রণালীতে কিছুই না। ই, different emotions. Elicit a different emotion by listening to music, watching a movie, reading a book. দারুণ ভাবে কার্যকরী। আপনি আর জিনিস নিয়ে ভাবছেন, একটা বই পড়তে শুরু করে দিন, একটা অন্য একটা মিউজিক দেখতে শুরু করে দিন, একটা মুভি দেখতে শুরু করুন, অন্য একটা ইমোশনের মধ্যে চলে যান। একটু দুঃখের মধ্যে আছেন, একদম অনাবিল আনন্দ, ফুলে বসুন। আমি খুব দুঃখ, আমার যদি কোনো সময় কোনো ক্রাইসিস সিচুয়েশন তৈরি হয়, আমি কি করি জানেন? আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভালো লাগবে। মিকি মাউস আমি আর আমার নাতি দুজনে একসাথে বসে পড়ি, এবং রিমোট নিয়ে নিজের মধ্যে ঝগড়া করি, একদম ফাইট। এবং ওই ফাইট একটা অনাবিল আনন্দ দেয়, এন্ডোরফিনের সিক্রেশন ঘটিয়ে দেয়, আমার সরি আমার ডোপামাইনের সিক্রেশন ঘটিয়ে দেয়। আর ওই সেই অদ্ভুত কাণ্ড কারখানা দেখে মিকি মাউসের, হ্যাঁ, দারুণ এনজয়মেন্ট হয়, দারুণ লাগে। এইভাবে ইমোশনকে আমরা ট্রান্সফার করতে পারি। P, push away the strong emotions. Block the thoughts from your mind. Let your mind know. এটা একটা টেকনিক, এটা একটু একটু একটা ট্রেনিং এর প্রয়োজন পড়ে এই সমস্ত জিনিসগুলো করবার জন্য। আমি আজকে আপনাদের একটা এই ট্রেনিং করাবার জন্য মাইন্ডফুলনেস, আমি একটা প্রোগ্রাম আপনাদের শোনাবো, তার মাধ্যমে আপনারা প্রেজেন্ট সিচুয়েশনে থেকে কিভাবে মাইন্ডফুলনেস ডেভেলপ করবেন তা প্র্যাকটিস করতে পারবেন। টি, থিঙ্ক অফ আদার থটস। অন্য কোনো বিষয় নিয়ে ভাবুন। কাউন্ট টু 10, 10 কালার্স অন দ্য ওয়াল, টু এ পাজল। একটা থট আপনাকে সারাদিন ধরে চালাচ্ছে, সারা ঘরের মধ্যে দেখতে শুরু করুন, 10 নয় 100 খানা কালার খুঁজে বার করুন এবং নোট ডাউন করুন। দেখবেন ব্রেন পুরো দুর্দান্ত ভাবে এঙ্গেজ হয়ে যাবে তার মধ্যে, এবং আপনার ওই সব চিন্তা চলে যাবে। অথবা পাজল,
এস, সেন্সেশন। ওই যে বল দেখেন না, বল, সফট বল, বা ওটাকে একটা বলে, ওটা হ্যাপি বল বা স্মাইল বল, ট্রেস বল, অনেক নাম আছে ওর। সহজ জিনিস হলো স্পঞ্জের বল। তাকে সুইচ করা মানে সেন্সেশন ফিল করা। এই যে সুইচ করছেন হাতের মাধ্যমে, সেন্সেশন মস্তিষ্কে যাচ্ছে। হোল্ড আইস। কাউকে যদি আপনি হাতের তালুতে, হাতের তালুতে একটু আইস দিয়ে দেবেন, বা আপনি করবেন ট্রেসের সময়, ডিস্ট্রেসে আছেন, কেমন লাগছে বলুন তো? দুর্দান্ত, আমি মানে ম্যাজিক্যাল রেজাল্ট পাই এতে। কারণ কোনো ক্লায়েন্টকে বলবেন হাতের মধ্যে একটুখানি, বা আপনি আপনার বন্ধুকে বলবেন, বা আপনি যে ট্রেসে আছেন তাকে বলবেন, আপনি নিজেই করবেন, হাতের তালুতে একটু কিছুক্ষণ রাখবেন, 30 সেকেন্ড 1 মিনিট রাখলেই দেখবেন একটা অদ্ভুত ফিলিং আপনার হাতের মধ্যে শুরু হবে, এবং তখন আপনার মন শুধুমাত্র ওইটাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়বে। আর যদি হাতের পিছন দিকে করতে পারেন, তা আরো বেশি সেন্স হবে। সো আমি আর কেন হবে আমি বলছি না, আপনি জানেন, অনেকেই জানেন এগুলো, ঠিক আছে? সো শাক এ লেমন, একটা লেমনকে শাক করুন। টেক এ কোল্ড শাওয়ার, একটু ঠান্ডা জলে স্নান করে ফেলুন। আরে এই গরমের মধ্যে যদি ঠান্ডা জলে স্নানের কথা বলি, হ্যাঁ, তো কার না আনন্দ হবে, কার না ট্রেস কমবে? হ্যাঁ। সো আই হোপ ইউ অ্যাকসেপ্ট, আই হোপ ইউ, মানে ইংরাজিতে কিন্তু ভুল বলছি, ইউ অ্যাকসেপ্টস, বাট বাট ইউ অ্যাকসেপ্টস। ইংরেজিতে ভুল বলছি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে, হচ্ছে না, সেই জন্য তাও এস যোগ হচ্ছে। কিন্তু বিজ্ঞানের স্বার্থে ইংরাজি ল্যাঙ্গুয়েজ ভুলে যান, ইউ অ্যাকসেপ্টস হোয়াট আই সে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, মুভ টু দ্য নেক্সট পয়েন্ট, ইমপ্রুভ দ্য মুভমেন্ট। ইমপ্রুভ দ্য মুভমেন্ট, মোমেন্টটাকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। Imagery, visualize a relaxing, comforting, confidence boosting scene in your mind. এমন একটা দিনের কথা চিন্তা করুন, যে দিন আপনি খুব আনন্দ পাচ্ছিলেন, আপনি খুব কমফোর্টেবল ফিল করছিলেন, আপনি খুব কনফিডেন্স বুস্ট হয়ে গেছিল আপনার। এই দিনটার কথা ভাবুন, প্রাইজ পাওয়ার কথা ভাবুন, বিয়ের দিনের কথা ভাবুন, জন্মদিনের কথা ভাবুন, রেজাল্ট নিয়ে দৌড়তে দৌড়তে বাবাকে দেখানোর দিনের কথা ভাবুন। ভাবুন না, প্রেমিকার সঙ্গে দেখা করার প্রথম অ্যাকসেপ্টেন্সের দিনটা ভাবুন। ভাবুন, এইভাবে ভাবুন। মিনিং, ফাইন্ড ফাইন্ড অর ক্রিয়েট সাম পারপাস, মিনিং অর ভ্যালু ইন দ্য পেইন, মেক লেমনেড আউট অফ লেমনস। আপনি জলের মধ্যে লেবু দিন, তখন লেবু আর লেবু থাকবে না, লেবু লেবুনেড হয়ে যাবে। করুন না ক্রিয়েটিভিটি কিছু, যেখানে আপনার মনে হচ্ছে এটা কিছুই না, ওর মধ্যে কিছু গয়ঙ্গচ্ছ লাইন, থোর বড়ি, আমরা বলি না থোর বড়ি খা, ইয়ে না, থোর বড়ি খাড়া, আমাদের লাইফ লাইফ হয়ে গেছে এরকম। তা সেই যে ব্যাপারটা থেকে আপনি নতুন ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করুন। ভাবুন, প্রেয়ার, বি ফর প্রেয়ার, ওপেন ইউর হার্ট টু এ সুপ্রিম বিং, গ্রেটার উইজডম, অর ইউর ওন ওয়াইজ মাইন্ড। এমনকি অন্যের জন্য প্রেয়ার করা যায়, জানেন তো? আই প্রে ফর, দেখবেন খ্রিস্টানদের মধ্যে দেখবেন খুব এটা একটা টেন্ডেন্সি আছে। আমার কিছু বন্ধু বান্ধব, কিছু বিশিষ্ট মানুষ আছেন যাদের সঙ্গে কথা, আমি নিজেও একজন খ্রিস্টান মিশনারি কলেজের ছাত্র, খ্রিস্টান মিশনারি কলেজের ছাত্র, প্রিন্সিপাল খ্রিস্টান হতেন। তার ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার পরিচয় এবং তার সান্নিধ্য লাভ করেছিলাম কলেজ লাইফে। পরেও অন্যান্য প্রিন্সিপাল যখন এসেছেন তাদের সঙ্গে সান্নিধ্য হয়েছিল, এটা প্রফেশনাল কারণে হয়েছিল। দেখতাম তারা সুযোগ পেলেই প্রেয়ার করতেন, আমি তোমার জন্য প্রেয়ার করি, এসো, আশিস বসো। মানে এক অদ্ভুত অনুভূতি, আপনার এত ভালো লাগবে যে রে বাপরে বাপ, আমার জন্য তিনি এত উদ্গেল। এই ভাব, এই যে বাতাবরণটা, এটা একটা দারুণ পরিবেশ সৃষ্টি করে। করেছেন কি কখনো অন্যের জন্য প্রেয়ার? হে গণেশ, আমাকে কারি কারি টাকা দাও, তার বদলে ভাবুন তো, যে হে গণেশ, সারা দেশকে টাকা দাও, সারা দেশের ক্রয় ক্ষমতা বাড়ুক,
তাহলে আমার কাছে অনেক লোক কাউন্সিলিং করতে আসতে পারবে, আমি এভাবে ভাবি। সো রিল্যাক্সেশন, টেন্স অ্যান্ড রিল্যাক্স ইচ লার্জ মাসল গ্রুপ। এই যে রিল্যাক্সেশন, এই যে টেন্স অ্যান্ড রিল্যাক্স, এই যে কথাটা, এটাকে বলে জেপিএমআর টেকনিক, জ্যাকবসনস প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন এক্সারসাইজ। দুর্দান্ত কার্যকরী একটা পদ্ধতি। আগের দিনের ভিডিওটা দেখবেন, এপিসোড নাম্বার 1 দেখবেন, বৃহস্পতিবার এই জেপিএমআর আমরা ডেমনস্ট্রেশন করেছি। জেপিএমআর দীর্ঘক্ষণ ধরে জেপিএমআর এর প্রোগ্রাম চলেছে, একদম শেষের দিকে গিয়ে দেখতে পাবেন। এটা আপনারা কপি করবেন, এটা আপনারা দেখবেন, জানবেন। এবং ওই ভিডিওটা যদি ইউটিউবে, আপনারা ফেসবুকে না পান, জানিয়ে দিই, ওটাকে, ওর রেকর্ড ডাউনলোড করে, আমরা লাইভটাকে ডাউনলোড করে আমরা আবার আমাদের ইউটিউব চ্যানেল, আওয়ার ইউটিউব চ্যানেল AKD 1967, এইভাবে সার্চ করলেই পেয়ে যাবেন। AKD 1967, 1967 আমার জন্মের বছর। সো one thing in a moment, focus on what you are doing right now. ওই যে বললাম মাইন্ডফুলনেস, একদম যেটা করছি সেটার উপরে ফোকাস, একদম স্থির ভাবে থাকা। ভেকেশন, কোথায় কোথায় আমরা বলি, "এই, একটু চললাম বেড়াতে", আর দেখবেন কথাটা কিরকম ভাবে বলা হয়, চলুন বেরিয়ে আসি, মানে বেরিয়ে আবার ফিরে আসবো, কিন্তু বেরিয়ে গিয়ে আমি হিমালয় সাধু হয়ে যাবো না, বেরিয়ে আসি আবার ফিরে আসবো। এঙ্গেজমেন্ট, চিয়ারলিড ইয়োরসেলফ। আরে আজকে সন্ধ্যাবেলাটা একটু নাচন কোদন হোক না, অসুবিধা কোথায়? মাসে একদিন করে একটু নাচা কোদা হতেই পারে, সে হনুমান পুজো হোক, কিংবা লক্ষ্মী পুজো হোক, কিংবা গণেশ পুজো হোক। বিশ্বাস করুন অথবা না করুন, নাচতে আপত্তি কোথায়? নাচতে আপত্তি নেই। সো ইউ ক্যান টেক পার্ট। সো আপনার ইমেজ ইমপ্রুভ দ্য মোমেন্ট। ইমপ্রুভ করবেন কিভাবে? I ফর ইমেজারি, M ফর মিনিং, P ফর প্রেয়ার, R ফর রিল্যাক্সেশন, O ফর ওয়ান থিং অ্যাট এ টাইম। অ্যান্ড আমি এটা এই দিয়ে শুরু করেছিলাম কিন্তু আজকে আলোচনা, ওয়ান থিং অ্যাট এ টাইম। সব কিছু করতে যাব, হবে না। V ফর ভ্যাকেশন অ্যান্ড E ফর এঙ্গেজমেন্ট। চলুন, সেলফ সুথ উইথ 6 সেন্সেস। আমাদের যে সেন্স, কটা সেন্স? কটা সেন্স? পঞ্চ ইন্দ্রিয়, 5টা সেন্সরি অর্গান। তাহলে 6খানা সেন্স কোথা থেকে এলো? চলুন দেখা যাক। ভিশন, হিয়ারিং, স্মেল, টেস্ট, টাচ এন্ড মুভমেন্ট। সব থেকে গুরুত্বপূর্ণ, রক ইয়োরসেলফ জেন্টলি, স্ট্রেচ, গো ফর এ রান, ডু যোগা, এক্সারসাইজ, ড্যান্স। আমি কিছুক্ষণ আগে আপনাকে নাচন প্রদানের কথা বলছিলাম। তাহলে এই যে 5খানা সেন্সেশন, মুভমেন্ট একটা দুর্দান্ত সেন্সরি প্রোগ্রাম। আপনি যদি প্রতিদিন মুভমেন্ট করেন সঠিকভাবে, বিভিন্ন ডাইরেকশনে, মাল্টি ডাইরেকশনাল, বিভিন্ন প্লেনে, আমি এগুলো এখন ব্যাখ্যা করব না, বিভিন্ন প্লেনে যদি আপনি আপনার হাতের মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, বডির মুভমেন্ট বিভিন্ন ভাবে করেন, আপনি বিভিন্ন রকম মুভমেন্টের মাধ্যমে আপনি আপনার সেন্সরি সিস্টেমকে অনেক ভালো করে তুলতে পারেন। বিশেষ করে আমার মতো যারা বয়সের মানুষ, 58 বছর, 60 বছর, 55 বছর, তাদের নিউরোলজিক্যাল সিস্টেম আস্তে আস্তে কম কার্যকরী হতে শুরু করে দেয়, তাদের জন্য এই মুভমেন্ট থেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুভমেন্ট আপনাকে ক্রিটিক্যাল মুভমেন্টের জন্য রেডি রাখে। আপনি যদি মুভমেন্ট না করেন, আপনি মুভমেন্ট ভুলে যাবেন না, আপনি মুভমেন্টে অপারদর্শী হয়ে উঠবেন। Your efficiency will go. You will not forget it. It is stored in your brain, in your cerebral cortex.
but you will lose your efficiency. You will lose your credibility. সো মুভমেন্ট একটা ইম্পর্টেন্ট জিনিস। এই পাঁচখানা ইন্দ্রিয়কে ব্যবহার করা আপনাদের শিখতে হবে। আমি এখানে আলোচনা করব না, কারণ তো কিছু এখানে আমরা পড়াতে বসিনি। মূল বিষয়টা হচ্ছে চোখ দিয়ে দেখার প্রক্রিয়া, হিয়ারিং কে ব্যবহার করার প্রক্রিয়া, স্মেল কে ব্যবহার করার প্রক্রিয়া, এর আগে বললাম ভিশন কে ব্যবহার করার প্রক্রিয়া, সরি, এরপরে বললাম টেস্ট কে ব্যবহার করার প্রক্রিয়া, টাচ কে ব্যবহার করার প্রক্রিয়া, আর মুভমেন্ট। তাহলে পাঁচখানা সেন্স কে ব্যবহার করো। 5 সলিউশন টু এ প্রবলেম। যে কোনো প্রবলেমের পাঁচখানা সলিউশন, পাঁচখানা দৃষ্টিভঙ্গি থেকে সলিউশন আছে। ফিগার আউট হাউ টু সলভ দ্য প্রবলেম। পাঁচখানা জিনিস খেয়াল রাখো। ফিগার আউট হাউ টু সলভ দ্য প্রবলেম, কি করে প্রবলেমটা সলভ করবো তার একটা ফিগার আউট করো। এবং একটাই যে সলভ হবে রাস্তা তা নয়, অনেকগুলো রাস্তা থাকতে পারে, সেগুলোকে করুন। চেঞ্জ হাউ ইউ ফিল অ্যাবাউট দ্য প্রবলেম। আপনি নিজের যে অনুভূতি, আপনি কিভাবে ফিল করছেন, সেই ফিলিংটাকে চেঞ্জ করার চেষ্টা করুন। যেটাকে এইভাবে ভাবলে কিরকম হয়, এটা যদি আমি রামের জায়গায় চলে যাই, রামের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে কেমন হয়, বা রহিমের দৃষ্টিভঙ্গি থেকে দেখি কেমন হয়। অ্যাকসেপ্ট ইট, একে গ্রহণ করার চেষ্টা করুন নন জাজমেন্টালি। স্টে মেজারেবল, নো স্কিল ইউজ। কোনো কিছু করবো না, কোনো স্কিল ইউজ করবো না। স্টে মেজারেবল, মেজারেবল কন্ডিশনটা স্টে করুন, মানে ভোগান্তিটাকে অনুভব করুন। বাপ রে বাপ, কি বলছেন স্যার? ইয়াস, ভোগান্তিটাকে অনুভব করুন। কি ভুগছেন আপনি, কি কষ্ট পাচ্ছেন আপনি। এই মেজারেবল, স্টে মেজারেবল, নো স্কিল ইউজ। আপনি অনেক পণ্ডিত, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, এটা করলে এটা হয়ে যায়, কেন ভুগবো না? ওটাকে ফিল করুন, কিছুক্ষণের জন্য ফিল করুন, ফর ফিউ মিনিটস ফিল করুন। তার মানে এই নয় যে আপনার হার্ট অ্যাটাক চলছে, আপনি ফিল করতে থাকবেন হার্ট অ্যাটাককে, ব্যাপারটা এরকম নয়। জানেন তো, হার্ট অ্যাটাক 4 মিনিট যদি মস্তিষ্কে রক্ত না পৌঁছায়, ব্রেন ডেথ হয়ে যায়, মানে আপনি কোমায় চলে যাবেন। আপনার শরীর হয়তো তার জায়গা থাকতেও পারে, শরীর চলছে কিন্তু, সরি, ব্রেন চলছে, শরীর আর নড়ছে না। তো যাই হোক, মানে এই যে জায়গাটা আপনাকে কিন্তু বুঝতে হবে যে কখন আপনি কি করবেন। মেক থিংস ওয়ার্স, অ্যাক্ট অন ইম্পালসিভ আর্জেস। সো এই যে পথ আপনার সামনে রইলো, এই পথ ধরে আপনাকে এগিয়ে যাওয়ার কথা ভাবতে হবে। এবং এগিয়ে যেতে যেতে, ওয়াই বদার অ্যাকসেপ্টিং রিয়েলিটি। বেশিরভাগ মানুষই রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করতে খুব বদার করে। কেন কেন করে? রিজেক্টিং রিয়েলিটি ডাজ নট চেঞ্জ রিয়েলিটি। রিজেক্টিং রিয়েলিটি ডাজ নট চেঞ্জ রিয়েলিটি। ঝড় বয়ে যাচ্ছে, দরজা জানলা বন্ধ করে ঝড় বয়ে যাওয়ার অপেক্ষা করাটাই শ্রেয়। ঝড় কি বদলাবে? আপনি দরজা জানলা বন্ধ করে ঝড়ের বদলের অপেক্ষায় থাকবেন, ঝড় কখন শান্ত হবে। ফাইটিং রিয়েলিটি উইল অনলি ইনক্রিজ ইউর সাফারিং and keep you stuck in painful emotions, unhappiness, sadness, anger, bitterness, same. Accepting reality helps reduce suffering, cope with problems effectively, figure out what to do next. তাহলে আপনি যদি রিজেক্ট করেন তার আউটকাম, আর আপনি যদি অ্যাকসেপ্ট করেন তার আউটকাম, এই জায়গাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে বাড়ির দেওয়ালে লাগিয়ে রেখে দিন। লাইফ ইজ নেভার মেড unbearable by circumstances, but only by lack of meaning and purpose. Life is never made unbearable. লাইফ কখনোই সহ্য করা যাবে না, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম হয় না। বাট অনলি বাই ল্যাক অফ মিনিং, আমরা সেই জিনিসটার মানেটা বুঝতে পারি না বা পারপাসটা বুঝতে পারি না, এর ফলে আমাদের কাছে সেটা আনবিয়ারেবল অনুভব হতে শুরু করে।
আরে এই যে গরম, এই গরমটা কেন? এই গরমে কোন শস্য উৎপাদিত হয়? এই গরমে কোন শস্য পেকে ওঠে? এই গরমে কিভাবে কোন কৃষির উৎপাদিত হয়? এই গরমে কিসের বৃদ্ধি হয়? এই গরমের পরে কে আহ্বান করা হয়, কোন ঋতুকে আহ্বান করা হয়? এগুলো যদি বোঝার একটু চেষ্টা করি, তাহলে দেখুন এসির হাওয়াটা মনে হবে আরেকটু ঠান্ডা হয়ে গেল। এই 1 পয়েন্ট কমিয়ে দাও তো এসিটা। বোঝা গেল কথাটা? আমার মনে হলো যে ঠান্ডা হয়ে গেল, আমি 1 পয়েন্ট কমাতে বললাম। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস। র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স। আমি বলেছিলাম আপনাদের বলবো র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টিং দ্য থিংস ইউ ক্যান নট চেঞ্জ। আপনি যেটাকে চেঞ্জ করতে পারবেন না সেটাকে অ্যাকসেপ্ট করুন। র্যাডিক্যাল মানে কমপ্লিটলি অ্যান্ড টোটালি অ্যাকসেপ্টিং ইন মাইন্ড, হার্ট, বডি। র্যাডিক্যালি একে অ্যাকসেপ্ট করতে হবে। র্যাডিক্যাল শব্দটার মানে টোটালি এবং কমপ্লিটলি একে গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা। ইন মাইন্ড, মনে, হৃদয়ে এবং শরীরে। কষ্ট হচ্ছে শরীরে, গ্রহণ করতে হবে। মনের ভিতরে কিচিরমিচির হচ্ছিল, গ্রহণ করতে হবে, তবুও গ্রহণ করতে হবে। আর হার্ট, মন ভালো, মনটা ভালো লাগছে না, দুঃখিত হচ্ছে আমার, আমার আমি ফাংশনাল করব, আমার যে অনুভূতি, আমার যে আনন্দ, তার সাথে কিছু এটার মধ্যে কমে যাচ্ছে না, কমবে না। Acceptance, seeing a reality for what it is, even if you don't like it. আপনি পছন্দ করেন না, তবুও এই যে বাস্তবতাটাকে আপনাকে অনুভব করবার চেষ্টা করুন এবং অ্যাকসেপ্ট করুন। টু অ্যাকনলেজ, রিকগনাইজ, এন্ডিওর, নট গিভ আপ অর গিভ ইন। এটাকে ছেড়ে বেরিয়ে যাওয়া এবং গিভ আপ করে দেওয়া অথবা গিভ ইন করে দেওয়া, অথবা একে অ্যাকনলেজ করা এবং রিকগনাইজ করা যে হ্যাঁ এই ঘটনাটা ঘটেছে, এটা আমার জীবনে এরকম পরিবর্তন আনার চেষ্টা করেছে। হোয়েন ইউ স্টপ ফাইটিং রিয়ালিটি, আপনি রিয়ালিটির সঙ্গে যখন ফাইটিং বন্ধ করবেন, থ্রোয়িং ট্যান্ট্রামস, ইট ইজ হোয়াট ইট ইজ, ইট ইজ হোয়াট ইট ইজ, দিস ইজ দ্য actual signboard of any reality. It is what it is. তাকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না, রিয়ালিটি ইজ রিয়ালিটি। তার সম্পর্কে আপনার পারসেপশনটার জন্য আপনি সাফার করছেন। এই মুহূর্তে যদি ঝমঝমিয়ে বৃষ্টি আসে, তাহলে আপনার মন আনন্দিত হয় না? আপনার মন আনন্দিত হয় না? ভাবুন তো, যে লোকটার মেয়েটা পড়ছে, কালকে পরীক্ষা দিতে যাবে, এই সময় ঝমঝমিয়ে বৃষ্টি এলো, পড়ছে কোথায়? প্ল্যাটফর্মের আলোর তলায়। যদি বৃষ্টি আসে, তাহলে তার বইটা ভিজে যাবে না? ভেবেছেন ব্যাপারটা? বা তার ছাদটা যদি ফুটো থাকে কি হবে? সো আপনি আপনার পরিপ্রেক্ষিতে যখন ভাবছেন, তখন একরকম তার রিয়েলিটি, তার এফেক্ট, তার পারসেপশন আপনি করছেন, আপনি পারসিভ করছেন। আবার অন্যের পরিপ্রেক্ষিতে যখন ভাবছেন, তখন দেখা যাচ্ছে অন্যরকম হচ্ছে। তো এইভাবে আপনি রিয়েলিটিকে পরিবর্তন করতে পারবেন না। আপনি শুধু পরিবর্তন করতে পারেন আপনার নিজের ইমোশন, আপনার নিজের থট। অ্যাকসেপ্টেন্স ইজ নট এগ্রিং উইথ হোয়াট হ্যাপেন্ড, যা ঘটেছে। ওই বলেছিলাম অ্যান্টি সোশ্যাল। লাইকিং হোয়াট হ্যাপেন্ড, আমি যেটাকে লাইক করে নিলাম, অ্যাকসেপ্টেন্স করে নিয়েছি। মানে আমি একজন, ফেসবুকে আমার অন্তত 500 বন্ধু আছে, সো কল্ড ফ্রেন্ড, যারা, যাদেরকে আমি লাইক করেছি, তারা যেসব কাণ্ড কারখানার ছবি টবি পোস্ট করে, আমার আদৌ সেগুলোর সঙ্গে কোনো এগ্রি নেই। ঠিক আছে, আছে, অ্যাকসেপ্ট অ্যাজ ইট ইজ, রিয়েলিটি। ফরগিভিং আদার্স ফর হার্টিং ইউ, তারা অনেক সময় কেউ কেউ মতামত পোষণ করে। কিছুদিন আগে একজন মতামত পোষণ করেছে, ফেসবুকে মন্তব্য করেছে, তার নাম গুল্লু গুল্লু। তো বিখ্যাত লোক, গুল্লু গুল্লু, টাইটেলও গুল্লু, তারপরে নামও গুল্লু। আমি গুল্লু বাবুকে বলছি, খুশি হলাম আপনার মন্তব্যে। গুল্লু বাবু, গুল্লু বাবু বলছে ইউনিসেফ কোথায়?
আরে স্যার, ইউনিসেফ কোথায়? একটু ইন্টারনেটে যান না, ইউনিসেফ ইন্ডিয়া অফিস খুঁজুন না, খুঁজলেই তো পেয়ে যাবেন। ইউনিসেফ ইন্ডিয়া অফিস তো খুঁজলেই পেয়ে যাবেন। কারো কারো আবার অ্যাটেনশন নেওয়ার দরকার পড়ে, প্রচুর পরিমাণে আঁকি মুকি কাটতে শুরু করে দেয়। এই একজন আছেন পূজা পাত্র বলে এক ভদ্র মহিলা, এনাকে যতবার বলা হয় ক্যামেরা অন করুন, উনি ক্যামেরা অন করবে না। ওনাকে যতবার বলা হয় ফোন করে জানুন, উনি ফোন করবেন না। অথচ উনি মাঝে মাঝে ঢুকে পড়েন প্রোগ্রামের মধ্যে, আর ভাবেন এভাবে আধে আধে শিখে ফেলে সব শিখে ফেলবেন। আই এম সরি টু সে, এরপরে আমরা কিভাবে ওনাকে অ্যাকসেপ্ট করব, আজকে রাত্রেই তার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। উনি উনি দেহত্যাগ, সরি, উনি এই মিটিং ত্যাগ করেছেন বলার সাথে সাথে। সো গিভিং আপ অর ওয়েভিং দ্য হোয়াইট ফ্ল্যাগ, মানে আপনি হাত তুলে নিলেন, আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, মানে আমি হাত তুলে নিলেন, আমি সিজ ফায়ার করে দিলাম, আর আমার কোনো অস্ত্র শস্ত্র দরকার নেই, আমি আর লড়াই করব না। ব্যাপারটা এরকম নয়। আমি হোয়াইট ফ্ল্যাগ তুলিনি। তুমি যতই দ্রোণ পাঠাও, আমি তোমার অন্ধকার ভেদ করে তোমার এই দ্রোণকে আবার নামাবো। এই দাবি তোমাকে করে রাখলাম, শুনিয়ে রাখলাম। তুমি পশ্চিমে খেলছো খেলো, পূর্বে খেলার চেষ্টা করো না। ওটা একটা কানা জায়গা, কোনো যোগ্যতা নেই। হাজার হাজার পোস্ট শুধু হতে থাকে ফেসবুকে, কানাডায় লোক নেবে, থাইল্যান্ডে লোক নেবে, মানে ও দেশে আর কিছু কেউ নেবে না, সব থাইল্যান্ডে নেবে। হাজার হাজার পোস্ট সারাদিন ধরে, সে দেশের আবার কি কথা এত? Yes, I mean what I mean, that I say, that I said. Turning the mind. Acceptance is a choice. It is like coming to a fork in the road. আমি একটা রাস্তার মধ্যে আছি, আমি অ্যাকসেপ্টিং রিয়েলিটি দিকে যাব, নাকি আমি রিয়েলিটিকে অ্যাভয়েড করব? আমি যদি অ্যাভয়েড করি, তাহলে আমি একটা কানা একটা রাস্তায় গিয়ে উঠবো, যে রাস্তার একটা পাহাড়ের উপরে যাবে, যার উপরে কোনো পিকলেস মাউন্টেন, কোনো পিক নেই, পিকলেস মাউন্টেন, যেটার মধ্যে গিয়ে আমি কোনো সাবিত করতে পারবো না, সাবমিট করতে পারবো না, ওর উপরে দাঁড়াতে পারবো না। পিকলেস মাউন্টেন, আমি ওর উপরে দাঁড়িয়ে বলতে পারবো না যে আমি এখানে উঠেছি। পিকলেস মাউন্টেন, ভাবুন না এরকম একটা মাউন্টেন। সো আপনি, ইউ মে হ্যাভ এ টার্ন your mind towards the acceptance road and away from the rejecting reality road. তো এইভাবে আপনি আপনার টার্নিং মাইন্ড, নোটিস when you fighting the way things are, this is not fair, why me, আমরা এরকম অনেক সময় টার্নিং মাইন্ড করি। নোটিস when you are fighting the way things are, this is not fair, why me, আমার সঙ্গে কেন এরকম ঘটছে, এটা ঠিক হচ্ছে না, আমার সঙ্গে এরকম ঘটতে পারে না, আমি ডিজার্ভ করি না। আমি আগের দিনও বলেছিলাম কথা, মেক অ্যান ইনার কমেন্ট টু অ্যাকসেপ্ট, না ওটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন। আপনি খালি লড়ে যাচ্ছেন, আপনি খালি লড়ে যাচ্ছেন, কার সঙ্গে লড়ছেন? নিজের সঙ্গে লড়ছেন। ইউ মে হ্যাভ টু টার্ন ইউর মাইন্ড ওভার অ্যান্ড ওভার, বিলিভ অ্যান্ড ইমোশনস মে গেট ইন টু দ্য ওয়ে। এইভাবে যখন আপনি প্রতি মুহূর্তে আপনার মনকে সরাতে চেষ্টা করবেন, একটা সঠিক রাস্তায় অ্যাকসেপ্ট করবার দিকে যাবেন, তখন আস্তে 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 আপনার ইমোশনাল এবং বিলিভ, আপনার বিলিভ সিস্টেমও স্ট্রং হতে থাকবে, আপনার বিলিভ সিস্টেমও স্ট্রং হতে থাকবে। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, হেমকুন্ড সাহেব, একটা ট্রেক, ছোট ট্রেক আমি করেছিলাম আমার লাইফে। একটা সময় মনে হয় আর উঠতে পারবো না, আর উঠতে পারবো না, বুক ফেটে যাচ্ছে,
তো দম লাগছে, সাপ ধরে যাচ্ছে, পা ধরে যাচ্ছে, সারা পাহাড় প্রায় 40, 45, 60, কোনো কোনো জায়গায় 65, 70 ডিগ্রি এলিভেশন, 70 ডিগ্রি এলিভেশন। পারছি না, হাঁটতে পারছি না, পৌঁছতে পারবো না। 14,400 ফুট উচ্চতা, হাঁটা শুরু হয়েছে 6,000 ফুট থেকে। চলছি 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 চলছি, এই যে অবস্থা, সেখানে আমি যদি বারবার করে বলতে থাকি না আমি পারবো, আমি এভাবে করবো, আমি একটু ওয়েট করবো, আমাকে তো তাড়াহুড়ো কেউ করেনি, কেউ তো হ্যাট হ্যাট করছে না। আমাকে বলে দিচ্ছে সকাল 6টায় বেরো, সন্ধ্যা 6টা না, 4টের মধ্যে পৌঁছাও, 3টের মধ্যে পৌঁছলে একদম সেফ, ম্যাক্সিমাম 4টে। বেশিরভাগ লোকই তো শুনি 12টায় পৌঁছে গেছে। তো তাহলে আমি কেন পারবো? এইভাবে নিজেকে বিশ্বাস করাতে 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 যখন আমি সেখানে পৌঁছলাম, সে এক অনাবিল আনন্দ, অনাবিল আনন্দ। সে কি এক রূপের, প্রকৃতির কি রূপ! ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন ছবিগুলো। উইলিংনেস ভার্সেস উইলিংনেস, or willfulness. Willfulness versus willingness. Willingness is allowing the world to be what it is and participating fully, doing what is needed. No more, no less. It is being affected. যেরকম ভাবে পৃথিবীটা রয়েছে তাকে সেইভাবে গ্রহণ করা, যেটা নিডেড সেটাকেই গ্রহণ করা, এর বেশি কিছু নয়। লিসনিং কেয়ারফুলি টু ইয়োর ওয়াইজ মাইন্ড অ্যান্ড ডিসাইডিং হোয়াট টু ডু when willfulness does not bulge, asks what is the trend. অর্থাৎ আপনি যখন উইলফুলনেস এর মধ্যে আছেন, তখন আপনি র্যাশনালি থিঙ্কিং করছেন, আপনার যতটুকু প্রয়োজন তাতে আপনি সন্তুষ্টি লাভ করছেন, আপনি একটা হ্যাপি স্টেটের মধ্যে বিরাজ করছেন। হাফ স্মাইল অ্যান্ড উইলিং হ্যান্ডস, ইমোশনস আর partially controlled by facial expressions. Emotions are partially controlled by facial expressions. মুখে একটু হাসি দিলেই তো আপনার ইমোশনটা এক্সপ্রেস হয়ে যায়। আপনি আপনি একটু এক্সপ্রেশনটা পজিটিভ দিলেই দেখবেন আপনি আস্তে আস্তে আপনার রিফ্লেকশন, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে হাসুন, দেখবেন আপনার মনও হাসতে শুরু করবে, মন হাসতে বাধ্য হবে। হাফ স্মাইলিং উইথ লিপস স্লাইটলি upturned, hands are unclenched, calm off, finger relaxed. এই ধরনের কিছু টেকনিক আপনি ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, যে পদ্ধতির মাধ্যমে আপনি আপনার যে কষ্ট, সেই কোনো একটা সিচুয়েশনের মধ্যে থাকা, সেই সিচুয়েশনটাকে আপনি এনজয় করতে পারেন, সেই সিচুয়েশনটাকে আপনি আস্তে আস্তে কামনেস ডেভেলপ করতে পারেন, সেই কষ্টটা আপনার শরীর থেকে আপনি আস্তে আস্তে ভ্যানিশ করতে পারেন। Mindfulness of current thoughts. Recognize that thoughts are just natural firing in the brain. Thoughts are the natural firing in the brain. প্রতি মুহূর্তে ফায়ারিং হচ্ছে ব্রেনের ভিতরে, not facts about the world. Allow the thoughts to come and fade. Thought আসবে এবং যাবে, আসবে এবং যাবে, আসবে এবং যাবে, রিপিটেডলি আসবে এবং যাবে। একে আসতে দিন আর যেতে দিন, আপনার কি বয়ে গেল? এইভাবে যদি আপনি ভাবতে থাকেন, চেষ্টা করেন, আপনি একদিন না একদিন নিশ্চয়ই সক্ষম হয়ে যাবেন। অন্তত সেই সময় আপনি যদি এইভাবে ভাবতে পারেন, দেখবেন আপনার অনেক কষ্ট কমে যাবে। দিজ আর দ্য থিংস। সিচুয়েশনকে পরিবর্তন না করেও, সিচুয়েশন যেমন ঘটছে ঘটে চলেছে, ঝড় চলছে, অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু কষ্ট কিন্তু আপনি অনেকটা কমিয়ে ফেলতে পারবেন। ক্লিয়ার মাইন্ড। Addicted mind is governed by addictive behaviors. How it, how is addicted mind similar to the emotional mind? Cleaned mind, clean cloud, forgets that relapse is possible. How is the clean mind similar to the rational mind? Clear mind is not engaged in the addictive or unhealthy behaviors, but remains aware
that relapse is possible. How is the clear mind similar to the wise mind? আপনি আপনার মনকে এই যে বিভিন্ন প্রসেস যখন আপনি অ্যাপ্লাই করছেন, অনেক লড়াই চলবে সেই সময়ের মধ্যে, কিন্তু আপনি আপনার প্রসেস গুলোকে ব্যবহার করবার দিকেই ফোকাস করুন। তার থেকে কি আউটকাম আসছে সেটা তার ন্যাচারাল প্রসেসে আসবে। ফলটা স্বাভাবিকভাবে আপনার কাছে এসে হাজির হবে। আপনি প্রসেসটাকে ফিল আপ করার চেষ্টা করুন, প্রসেসটাকে ফুলফিল করার চেষ্টা করুন। বার্নিং ব্রিজেস অ্যান্ড বিল্ডিং নিউ, actively eliminating triggers, vulnerabilities, finding physical and emotional sensations, and creating mental images, and complete with the addiction or mood issue. Alternate revelation. Finding alternative ways to act out which are safer, harm reduction, sublimination, and loud music. অর্থাৎ আপনি আপনার যে থট, যা আপনাকে ব্যতিব্যস্ত করছে, কষ্ট দিচ্ছে, তার সাথে সাথে পাশাপাশি আপনি অল্টারনেটিভ ভালো ভালো কিছু চিন্তা, ভালো ভালো কিছু অভ্যাস প্র্যাকটিস করার চেষ্টা করুন। সেখানে মিউজিক আপনাকে হেল্প করতে পারে। আপনাকে আপনার কিছু প্র্যাকটিস আপনার শরীরের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেই সময়ে আপনি কিছু হার্ম ঘটিয়ে ফেলতে পারেন, সেই থিঙ্কিং থেকে আপনাকে সরিয়ে আনতে পারে। অর্থাৎ আপনি আপনার যে চিন্তা আপনার কাছে এসে পৌঁছচ্ছে, এই পৌঁছানোর যে ব্রিজের আপনার যে অনুভূতি আর এই থিঙ্কিং, ফিলিং অ্যান্ড ইমোশন, এর মধ্যে যে ব্রিজ তৈরি হচ্ছে, এই ব্রিজটাকে পুড়িয়ে ফেলুন এবং আবার নতুন ব্রিজ তৈরি করুন, যেখানে শুধুমাত্র পজিটিভ থট, ইতিবাচক ভাবনাই আপনার মনের মধ্যে প্রবেশ করতে পারে। ওয়েজ টু প্র্যাকটিস accepting reality. Notice that you are fighting reality. Breathe mindfully, accept reality with your body. আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিসের উপরে অত্যন্ত কনসেন্ট্রেট করুন। আজকের আলোচনা আমরা ওই মাইন্ডফুলনেস প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা শেষ করব। ক্রাইসিস সার্ভাইভাল কিটে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, যে যে পদ্ধতিগুলো আপনাকে শেখানো হয়েছে এগুলোকে আপনাকে মাঝে মাঝে প্র্যাকটিস করতে হবে, এবং আপনি একটা জটিল সিচুয়েশনে একে যদি ব্যবহার করতে পারেন, আপনি আপনার পরিস্থিতিকে ক্যাটাস্ট্রফিক্যালি একটা জায়গায় পৌঁছানোর আগেই আপনি প্রতিরোধ করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, আপনার শরীরের দাগ ঘা একটা সময় সেরে যাবে, মনের দাগ ঘা কিন্তু বহুদিন পর্যন্ত ট্রমা কিন্তু বহুদিন পর্যন্ত আপনার মনে দাগ কেটে রাখতে পারে। যে দাগ দেখা যাবে না, আপনার আচরণ বিহেভিয়ারে বছরের পর বছর, যুগের পর যুগ সেই আচরণ চলতে থাকবে। যেমন কিনা ভারত পাকিস্তান যখন আলাদা হয়েছিল, যে দেশ ভাগ হয়েছিল, সেই সময় যে ট্রমা হয়েছিল, মানুষ উচ্ছেদ হয়েছিল, সেই ট্রমা এখনো পাঞ্জাবের মানুষ, এখনো পশ্চিমবঙ্গের মানুষ বহন করে চলেছে। 71 সালেও এরকম ঘটনা ঘটেছিল। আমার মন বলছে এরকম একটা ঘটনা আবার ঘটতে চলেছে। আসুন একে প্রতিরোধ করি। যেটা দিয়ে শুরু করেছিলাম সেই আলোচনায় শেষের দিকে এসে গেছি। ডিস্ট্রেস টলারেন্স ইজ লাইক এ লাইফ জ্যাকেট। আপনাকে আমি লাইফ জ্যাকেট দিয়েছি আজকে। ডিউরিং অ্যান ইমোশনাল স্টর্ম ইউ মে নট স্টপ দ্য ওয়েভ বাট ইউ ডোন্ট ড্রন। আপনি ডুবে মরবেন না, আপনি সাঁতার কাটতে পারবেন। আপনি ওয়েভকে থামাতে পারবেন না, বাট আপনি শিখে গেলেন কি করে সার্ফিং করতে হয়, কি করে সাঁতার কাটতে হয়। চলুন মাইন্ডফুলনেস প্র্যাকটিস কি করে করবেন সেটাই আজকের শেষ নমুনা। সেটা দেখার পরে, শোনার পরে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন এবং তাকে অ্যাপ্লাই করবেন, এবং সেটা আপনারা শুনতে থাকুন। শুনে আপনারা এনজয় করুন। জীবন আটকে আছে এমন লাগছে? নেতিবাচক মানসিক চিন্তাগুলো আপনাকে সমস্ত সাফল্য এবং আনন্দ থেকে অনেক দূরে পিছিয়ে দিচ্ছে। আত্মসন্দেহকে আপনার মস্তিষ্কের ভেতর
বিশৃঙ্খল অবস্থা তৈরি করে। নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এনএলপি এবং ব্রেথওয়ার্ক থেরাপির শক্তিকে কাজে লাগিয়ে জটিলতা থেকে মুক্ত হন। আপনার অবচেতন মনকে আনলক করুন এবং সাফল্যের বাধাগুলো সহজেই অতিক্রম করুন। ব্যক্তিগত কাউন্সেলিং এবং নির্দেশিত শ্বাস সেশনের মাধ্যমে আপনি আপনার জীবনের উপর স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণ লাভ করবেন। আপনার মন পুনরায় প্রোগ্রাম করুন। একজন খেলোয়াড়, একজন ছাত্রছাত্রী, একজন কর্পোরেট অফিসিয়াল, একজন পারফর্মিং আর্টিস্ট, আপনি যে কাজই করুন না কেন, আপনার উদ্দেশ্য পুনরায় আবিষ্কার করুন। আপনার ভবিষ্যৎকে উজ্জ্বলতর করুন। আপনার স্বাধীনতার যাত্রা এখন শুরু হলো। মনোসংযোগ মেডিটেশনের মঙ্গলময় ও শান্তিপূর্ণ জগতে আপনাকে জানাই সাদর সম্ভাষণ। আপনি বিশৃঙ্খলা থেকে মুক্ত থাকতে পারেন এমন একটি শান্ত জায়গায় স্বাচ্ছন্দ্যে বসুন অথবা শুয়ে পড়ুন। এমন একটি ভঙ্গি বেছে নিন যাতে আপনার মেরুদণ্ড ও ঘাড় থাকে সোজা ও নমনীয়। এতে আপনি সহজেই শ্বাস নিতে পারবেন এবং তা হবে আরামদায়ক। এবার আপনার কাঁধ নরম করে ফেলুন এবং হালকা করে দুপাশে ঝুলিয়ে দিন। আপনার পেটকে নরম করুন। আপনার পাগুলো নাড়াচাড়া করে আরামদায়ক অবস্থানে সরিয়ে নিন। এবার আলতোভাবে আপনার দু চোখ বন্ধ করুন। আপনার পূর্ণ মনোযোগ নাকের ভেতরে সচেতনভাবে ঘুরিয়ে নিন এবং স্বাভাবিকভাবে শ্বাস নিন এবং ছাড়ুন। গভীরভাবে নাক দিয়ে প্রথমে বুকে এবং পরে পেটে শ্বাস নিতে থাকুন। এরপর ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে সকল দূষিত পদার্থ কালো ধোঁয়ার মতো করে বের করে দিন। প্রকৃতি থেকে গভীরভাবে নাক দিয়ে দম নিন এবং অনুভব করুন অসীম প্রাণশক্তি আপনাকে আরো সতেজ ও প্রাণবন্ত করে তুলছে। এরপর ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে ভাবুন কালো দূষিত ধোঁয়ার সাথে আপনার সব বিষণ্ণতা, শঙ্কা ও ভয় বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে, দূরে হারিয়ে যাচ্ছে। দম নেবেন বুকে এবং পেটে। এরপর ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে শরীর থেকে সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বের করে দিন। প্রকৃতি থেকে অক্সিজেন সমৃদ্ধ বাতাস নিতে নিতে শ্বাস নেবার শব্দে কান পাতুন এবং শরীর থেকে দূষিত বাতাস ছাড়তে ছাড়তে দম ছাড়ার শব্দে কান পাতুন। মনোসংযোগ করুন। ধীরে ধীরে দম নিন, আরো ধীরে ধীরে দম ছাড়ুন। প্রকৃতি থেকে অক্সিজেন সমৃদ্ধ শুদ্ধ বাতাস
গভীরভাবে নাক দিয়ে বুকে এবং পেটে নিতে থাকুন। এরপর ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে সকল দূষিত পদার্থ কালো ধোঁয়ার মতো করে বের করে দিন। দম নিতে নিতে শ্বাস নেবার শব্দে কান পাতুন এবং দম ছাড়তে ছাড়তে দম ছাড়ার শব্দে কান পাতুন। মনোসংযোগ করুন। অনুভব করুন আপনার সারা শরীর সজীব ও প্রাণবন্ত হয়ে উঠছে। প্রকৃতি থেকে গভীরভাবে নাক দিয়ে দম নিন এবং অনুভব করুন অসীম প্রাণশক্তি আপনাকে আরো সতেজ ও প্রাণবন্ত করে তুলছে। এরপর ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে ভাবুন কালো দূষিত ধোঁয়ার সাথে আপনার সব বিষণ্ণতা, শঙ্কা ও ভয় বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে, দূরে হারিয়ে যাচ্ছে। এবার ধীরে ধীরে অনুভব করুন আপনি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সতেজ অনুভব করছেন। ধীরে ধীরে জেগে উঠুন। চোখ মেলুন, মাথা ও ঘাড় নাড়ুন, হাত ও পা নাড়ুন। আত্মবিশ্বাসের সাথে আড়মোড়া ভাঙুন। এটা একটা সত্যি আনন্দের মুহূর্ত আমার কাছে যে আজকে 8:30 থেকে 9:30 প্রায় ছুঁই ছুঁই 9:24, 10:24 হয়ে গেছে। আপনারা যে ধৈর্য ধরে প্রোগ্রামে জয়েন করলেন, থাকলেন। মোহাম্মদ রেজাউল হককে দেখতে পাচ্ছি, বিপ্লবকে দেখতে পাচ্ছি, এবং ফেসবুকে প্রায় 200 লোক অবজার্ভ করছেন প্রোগ্রাম। এবং এটা একটা সত্যি আনন্দের মুহূর্ত যে আপনারা ধীরে ধীরে এই প্রোগ্রাম জয়েন করছেন এবং আপনারা ভাবছেন, শিখছেন, আনন্দ পাচ্ছেন। এবং আপনারা আপনাদের মন্তব্য লিখুন। আরো কিছু জানতে চাইলে কিসের উপরে প্রোগ্রাম চান সেটা লিখুন। আজকে সম্ভবত কেউ একটা প্রোগ্রামের ব্যাপারে অনুরোধও পাঠিয়েছেন কোন একটা বিষয় নিয়ে। দেখতে হবে কোথায় পাঠিয়েছেন উনি অনুরোধটা। তো আপনারাও আসুন। আজকে এই বলে আজকের এই গরমের মধ্যেও আপনারা যে আগ্রহ নিয়েছেন, মাদার্স ডে আজকে, সেই উপলক্ষে আপনাদের সকলকে আবার অভিনন্দন জানাই। এবং এবার বিদায়ের জন্য অপেক্ষা করছি। টাটা, বাই বাই, বাই বাই।